কে নিয়েও তো যেতে পারতে, তুমি একা কেন গেলে? কেন আপনার যেতে হবে বললাম আর জাস্ট বলার জন্য? ওকে ফাইন, জাস্ট বলার জন্য বলা। হ্যাঁ, তো তখন সে বলে তুমি চলে আসো অফিস শেষ করে। দ্যাটস ওকে ফাইন। তো আমি অফিস শেষ করে আমি ওখানে চলে গেলাম, না আমি দেখলাম যে ভাইয়া তাকে একটা 15 Pro Max, তখন 16 আসে নাই। আপনি কোশ্চেন করেন নাই কেন কিনে দিল? না, আমি কোশ্চেন করিনি। কেন? কারণ এর আগের রাতে ও চেয়েছে এবং ভাইয়া বলছে আমি দিব। তো আমি এই জিনিসটা জানি যে মামুন নাম বলে ফেললাম, আচ্ছা মামুনেরই গল্প, মামুনের নাম বলবেন সে আপনি? যখন কোনো কিছু কারো কাছ থেকে চায়। আপনি কি সাইবার ক্রাইম মামলার কথা চিন্তা করছেন? না, আমি একমাত্র বলতে নাম চাই। অমিট করতে চান শুধুমাত্র সাইবার ক্রাইম আমি মামলা? ওর নাম আমি বলতে ভিডিও চাই। শুরুতেই বলে দিয়েছি ডিসক্লেমারে যে আমাদের কোনো ভিডিওর কোনো ডকুমেন্টস কখনোই মামলার জন্য যাতে কেউ ব্যবহার না করে, কারণ এগুলো ইনভেস্টিগেটিভ শো না। ওকে ফাইন। তো তারপরে যেটা হয়েছে যে আমি ওর কথাই বলতে চাই না এখন যে মেন্টাল স্টেটে আছে। ঠিক আছে। তারপরে যেটা হয়েছে যে আমি এই জিনিসটা দেখেছি যে এটা শুধু তার ব্যাপারেই না, এটা যখন সে মনে করে যে আমি ওর কাছ থেকে এটা নিব, সেটা তার আদায় করার স্টাইল মানুষ ভেদে এক এক রকম হয়। একবার সে তার ফেসবুক রিলেটেড কোনো একটা হেল্পের জন্য একটা সাইবার সিকিউরিটি ভাইয়াকে সে নক করেছিল। তো ওই ভাইয়া খুব একটা ইম্পর্টেন্স দেয়নি এবং সে সারা রাত ওই ভাইয়াটার সাথে ভিডিও কলে ছিল, গল্প করলো, এই করলো সেই করলো, দেখালো। পরের দিন ভাইয়া ইমপ্রেস হয়ে ওর কাজটা করে দিল। তো আমি জানি যে সে যখন তাকে বলেছে তার মানে এটা হয়ে যাবে। তো 15 Pro Maxটা যখন কিনলো তখন আমি ছিলাম ওখানে, যমুনাতে ছিলাম, হি পেড ইন ফুল। তারপরে আমি আই ফেল্ট একটু আনইজি লাগছিল যে আসলে ওনাকে তো আমি চিনি অন্যভাবে, উনি আমার মানে বিউটিশিয়ান বলা যায়। তো ওনাকে নিয়ে আমি বললাম যে ঠিক আছে ভাই চলেন তাহলে আপনাদেরকে আমি ডিনার করাই। মানে একটা মানে কি বলবো, এটাকে কি বলা যায়, ব্যালেন্স করার চেষ্টা করলো না আর কি, সৌজন্যতা নিয়ে ওনাকে আমি ডিনার করার পর যখন বাসায় আসলাম তখন সে তার আম্মুকে এই ঘটনাটা বলল যে এই ভাইয়াটা এত দাম দিয়ে আমাকে একটা 15 Pro Max কিনে দিয়েছে। তারপরে কি কথাবার্তা হয়েছে আই ওয়াজ নট শিওর, আমি আর জানি না, এতটুকু জানি। কিন্তু পরবর্তীতে ভাইয়াটা আবার আমাদের সাথে যোগাযোগ করে বললো যে আমাকে বললো যে একটা যশোরে একটা পার্লারের প্রমোশনের জন্য আমি তোমাদেরকে নিয়ে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো অসুবিধা নেই, আমি তো পার্লারে যাই। তো উনি কি করলো, উনি বাই এয়ার নিয়ে গেল আমাদেরকে, অ্যান্ড তখন থেকে ঠিক সেই মোমেন্ট থেকে আমি ওর আমার প্রতি অ্যাটিটিউডটা খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, খুবই নেগেটিভ, অসম্ভব নেগেটিভ দেখতে। কারণটা কি? কোনো কারণ ছাড়াই সে সামহাও আমাকে একেবারে সহ্যই করতে পারতেছে না। ওকে, মানে পরে আপনি কোনো কিছু ফাইন্ড আউট করেছেন কারণ? পরে তো অনেক কিছুই মনে হয়, আপনি গেস করছেন বাট আপনি ক্লিয়ার না। আমি ক্লিয়ার না। আমি ওইখান থেকে যশোর থেকে যেটা হয়েছে, যশোর থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে যে তার অ্যাটিটিউড টুয়ার্ডস মি ওয়াজ ভেরি নেগেটিভ। মানে ইন সেন্স লাইক মেন্টাল বা ফিজিক্যাল অ্যাটিটিউড, অর মানে কোন ধরনের অ্যাটিটিউড আসলে? এক্সপ্রেসিং। সে আমাকে খুব গালাগালি করে কথা বলছে, খুব হিউমিলিয়েট। মানে এর সাথে ওই ভাইয়ার কি সম্পর্ক? ওই ভাইয়ার কি সম্পর্ক সেটা আমি বুঝতেছি না। মানে এটার সাথে আপনার এই গল্পের সাথে সম্পর্ক? গল্পের সাথে সম্পর্কটা হলো যে ওই যশোরে বসেই সে তার ওই ভাইয়াটাকে সে অ্যাপ্রোচ করলো যে ভাইয়া আমাকে একটা তুমি ইয়ে করে দাও, কি জানি বলে, একটা সেলুন খুলে দাও। মানে ওই ভাইয়াও সহজ সরল বললো যে আচ্ছা, খুবই আচ্ছা। এবং সে তখনই তার আম্মুকে আবার ফোন করে বললো ভাইয়া বলছে যে একটা সেলুন করে দিবে। তো তো তখন আমি মানে সব অ্যাঙ্গেলেই মমিদেরকে পছন্দ আর কি। তখন আমি ওকে যখন বললাম যে দেখো কেন করতে হবে, তুমি নিজে করো, নিজে আর্ন করে তুমি নিজে করো, অন্য মানুষ কেন করে? তো দিয়েছে মনে হয়, করে দিয়েছে। মানে কেন দিচ্ছে? ওর কাছে যেই চায় সেই সব কিছু পেয়ে যায় এরকম নাকি? ও পেয়ে যায় ওর মতো লাকি তো আর আমরা। বাট কেন? ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হচ্ছে সে কনভিন্স করতে। আচ্ছা, আমি এখানে যদি লজিক্যালি চিন্তা করি সেটা হচ্ছে যে উনি আলটিমেটলি ওনার আরো সেলুন আছে যিনি দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। এখন বিষয়টা যদি এরকম হয় যে ও আসলে 50% অর্থ দিচ্ছে, আপনার প্রিন্স সে হচ্ছে 50% অর্থ দিচ্ছে, দিয়ে আলটিমেটলি সে মিউচুয়াল দেয়নি, তাহলে ওনার ইনভেস্ট কি? তাহলে প্রিন্সের ইনভেস্ট কি? প্রিন্সের কোনো ইনভেস্ট ছিল না তো সেখানে। বাট সেলুনটা পুরোটাই প্রিন্সের।
সেলুনটা তো পুরোটা প্রিন্সের নামে, আমি জানি না, আমি ডকুমেন্টস দেখিনি, তখন থেকে তো আমরা আলাদা হই। যাই হোক, এই বিজনেস ডিলগুলো নিয়ে আমরা কথা অতটা না বাড়াই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এই সব ইনভলভমেন্টের কারণে আপনার সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে, আমার সাথে আমার সম্পর্কটা খারাপ কারণ হচ্ছে, আপনি দিতে পারতেছেন না এই কারণ কারণে। আমি দিতে পারতেছি না। Okay. তখন তার চাহিদা হচ্ছে বাড়ি, কিন্তু আমি বাড়ি দিতে পারতেছি না, হ্যাঁ, আর আমি দিতেও চাই না। কারণ হচ্ছে কি যে আমার বাচ্চাদের তো একটা এস্টাবলিশমেন্ট থাকা দরকার। তো আমি যখন দেখছি যে তার চাহিদার লেভেলটা ইনক্রিজ হচ্ছে এবং তখন বাচ্চাদের চেয়ে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো প্রায়োরিটি পাচ্ছে, তো তখন আমার মনে হয়েছে যে নো, আই শুড সিকিউর মাই ডটার্স ফিউচার ফার্স্ট। হ্যাঁ, তখন কি করলেন আপনি? তো তখন তো আমি বাড়ি দিচ্ছি না মানে কি, দেওয়ার সিচুয়েশন বা প্রক্রিয়াও করিনি আমি। বাড়ি দিয়ে দিবে একটা মানুষ তার হাজবেন্ডকে, এবং সেই বাড়িটাও তো তার শেষ সম্বল। ওকে ওকে, আর যে মানুষ 50 বছরের বয়সী হয়ে যে 20-22 বছরের ছেলেকে বিয়ে করে ফেলতে পারে, সে অনেক কিছু করতেও পারে। মানে আমি জানি না, মানে এটা হয়তো আলটিমেটলি আপনার মতো জায়গা থেকে, আমি জানি না আপনি এটা। ওকে, 2টা বাড়ি থাকলে দিতেন? হয়তো দিতাম, হয়তো দিতাম। একটা নিয়ে কনফিউশন হয়ে গেছে, একটা ছিল দেখেই আমি হয়তো confusion হলো, দিয়ে দিতে দিতাম। পারিনি, না হলে হয়তো দিয়েই দিতাম। এইগুলো কি লাভ? ডেফিনেটলি লাভ, ইটস আ কাইন্ড অফ লাভ। আমি না ঘুরে ফিরে একটা জায়গাতেই আছি, সেটা হচ্ছে লায়লা, মানে ওয়াই? আমার কোশ্চেন এখন হচ্ছে ওয়াই না, এখন কেন? তখনই তো হওয়ার কথা, ওয়াই? তখন হয়নি। কি দেখছেন আপনি? তখন মনে হয়েছিল যে তখন দুটো জিনিস হয়েছিল। একটা হচ্ছে যে আমার চিলড্রেন, তার সাথে খুব একটা ভালো বন্ডেজ হয়েছিল, ছোট বাবুটা, যেটা তার মেন্টাল পিস হতো ওকে দেখলে। ও যখন বাসায় থাকতো, ও যতক্ষণ বাসায় থাকতো, আমার বাবুটা কান্নাকাটি করতো না, ও খুব পিসে থাকতো, সিকিউরড ফিল করতো। এটা একটা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে যে সবাই তো সংসার টিকায় রাখতে চায়, আমিও চেয়েছি, আমি এফোর্ট দিয়েছি, হয়নি, সেটা পরের ব্যাপার। আপনাদের সংসার হয়েছে কিনা সেটাও একটা কোশ্চেন। হয়েছে, যেহেতু আমরা একসাথে ছিলাম, সবকিছুই করেছি, বাজার করেছি, বিল দিয়েছি, কাজের লোক। আপনি ছেলেটাকে সোসাইটিতে কি হিসেবে পরিচয় করাতেন? ধরেন আপনাদের কোনো ব্যারিয়ার নাই। হাজব্যান্ড ইন হোয়াট সেন্স? কি হাজব্যান্ড? লায়লা এত ওয়েল এস্টাবলিশ, তার একটা টিকটকার হাজব্যান্ড যে এসএসসি পাস করে নাই। লায়লা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি যদি কিছু না মনে করেন। হ্যাঁ, আমি এমবিএ করেছি। সো আপনার হাজব্যান্ড এসএসসিও ঠিক মতো পাস করে নাই, আপনার চেয়ে অর্ধেক বয়স, এবং আপনার ইকোনমিক স্ট্যাটাস, তার ইকোনমিক স্ট্যাটাস আমি বাদ দিয়ে দিলাম, সেটা একজন মানুষের করতে পারেন। এখন যেটা হয়েছে, আপনি 2টা কেয়ার গিভার আরো বেশি নিতেন আপনার বাচ্চার জন্য, মানে ওয়াই হি? আচ্ছা আসেন, মেন্টাল ব্যাপারটা মুখ্য হইলে এইরকম একটা ছেলে আপনাকে মেন্টালি কিভাবে পিস দেয়, আমি এটা বুঝে উঠতে পারতেছি না। দিতে যদি হয় ইটস আ ডিফারেন্ট কেস, বাট মেন্টালি হাউ? মেন্টালি সে পিসে রাখতে পেরেছে দেখেই তো এতদিন হলো। কি করতো যখন আপনার মাথা খারাপ হয়ে যেত? নাচা কান্না করতো? ও তো নাচ ভালো পারে, আমি জানতাম। আমি মাথা খারাপ করার মতো না। ইউ আর ভেরি কুল হেডেড, কিন্তু এই ছেলে কেন? এই ছেলে আমাকে, যার জন্য আপনি মান সম্মান, আপনার তো আগে এরকম ছিল না লাইফটা। আমার লাইফটা খুব স্মুথ ছিল, খুব ভালো ছিল, অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রিভিয়াস রিলেশনস, সব সময় খুব ভালো ছিল। কোনো বাচ্চাদের ইলনেস ছাড়া আমার লাইফে কোনো ওয়েভ ছিল না। তো এইরকম একটা জিনিস জেনে শুনে নিজের লাইফে কেন আনলেন? আমার নিজের লাইফটা তখন 2 বছর না, পুরো একটা ঝড়, একটা মনে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে দিনের একটা বড় একটা লং টাইম আমাকে কিন্তু কাজ করতে হচ্ছে, আমি তো চাকরি করি। হ্যাঁ, সো আমাকে সেখানে খুব মনোযোগ দিতে হচ্ছে। আমার চিলড্রেন, আমার মা এবং আমার ফ্যামিলিটাও, যেটা বলেন মামুনের সাথেই ফ্যামিলি বলেন, মামুনও কিন্তু আমার কাছে খুবই ডিপেন্ডেন্ট। ওই যে আপনি যেমন বলেন মাম্মিস বয় টাইপের, যে ওর আজকে এটা খেতে ইচ্ছা করছে, কালকে ওটা খেতে ইচ্ছা করছে, আজকে এটা খেতে ইচ্ছা করছে না, আজকে এরকম খাবে, কালকে এরকম খাবে। And you become like, আপনি তাকে একদম পুরো জায়গাটা কনজাস্টেড করে ফেলা, মানে খুব রক্ষণশীল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন যাতে করে আপনার ওকে লুজ করতে না হয়, এবং এইটাই মেইন রিজন হয়ে গেছে আপনার লুজ করার। এরকম না বলে আপনি বলতে পারেন যে তার জন্য একটা খুব কমফোর্ট জোন হয়ে গেছে। এটা কমফোর্ট জোন কিভাবে হবে? যে সে তার ফ্রেন্ডদের সাথে মিশতে যাচ্ছে, আপনি মিশতে দিচ্ছেন না। না, সে হতে পারে আপনার দৃষ্টিতে তারা খারাপ ফ্রেন্ড। না, আমার কথা হচ্ছে যে সে কিন্তু এর মধ্যে এই যে কি বলে না, অনেক মিউজিক ভিডিও করেছে, এবং সেগুলো কিন্তু সব আমার সাথে না, সেগুলো তার নায়িকা ছিল। আপনার কি কখনো নায়িকা হওয়ার শখ ছিল? না, ছিল না, কোনো কখনই নায়িকা হওয়ার শখ ছিল না। তো সে নায়িকাদের সাথে যখন সে প্রফেশনাল কাজগুলো করে, সে যখন কন্টেন্ট বানায় বা সে যখন প্রফেশনাল মিউজিক ভিডিও বানায়, তখন তো সে নায়িকাদের সাথে কাজগুলো করে আসছে, এই বছর তো কোনো বাধা ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে সেই শ্রেণীর বন্ধু বান্ধবের প্রতি না, আমার বাধাটা ছিল যে যাদের সাথে সে বার বা নাইট ক্লাবে যাচ্ছে, আমার জিনিসটা ছিল যে ওই জায়গাটাতেই আমি দেখছিলাম যে সে ধীরে ধীরে ওই নেগেটিভ জিনিসগুলোর প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে গেছে। কিরকম? এই যে সে যেতে চাচ্ছে প্রতিদিন রাতে নাইট ক্লাবে, প্রতিদিন যেতে চাচ্ছে। নাইট ক্লাবে কি করতো? ডান্স করতো?
আমি তো যাইনি ওর সাথে নাইট ক্লাবে। তো ওর রুটি রুজি কি ছিল তাহলে? ও কাজ করতো। কিসের কাজ? ওই যে ও ব্লগ বানাইতো, ওর ফেসবুক থেকে আর্নিং ছিল এগুলা। হ্যাঁ। ওর ফিউচার প্ল্যান কি ছিল? ওর ফিউচার প্ল্যান ছিল সিম ইসলাম কলিজে তখন নায়ক হওয়ার কথাটা মনে আছে। তো ওইটা সিম ইসলাম কলির সাথে সে নায়ক হতে পারলো না সামহাও। পরে অনন্য মামুনের সাথে তার কাজ করার কথা ছিল, বাট বিকজ অফ তার এরকম লাইফস্টাইল এন্ড এরকম যখন জিনিসটা লোকজন জানতে পারলো, লোকজন ওয়াজ নট ইন্টারেস্টেড। তো দেখা গেছে যে ও তো বলে যে আপনি ওর লাইফটা শেষ করে দিয়েছেন। ব্লেম তো করতেই পারে, আমিও তো বলতে পারি যে আমার লাইফটা শেষ হয়ে গেছে, বাট আমি তো এখানে তার গল্পই করছি, আমার গল্প তো করছি না। আমার মেন্টাল আনস্টেবিলিটি, আমার মানসিক পেইন, আমার ফিনান্সিয়াল পেইন। ইউ আর ডুইং জব রাইট নাও? হ্যাঁ। আপনি হয়তো জবের ডিটেল বলবেন না আমাকে, বাট আমাকে একটু বলেন তো আপনার জবের পজিশনটা কি? মিডল গ্রেড অফিসার। মিডল গ্রেড অফিসার। কত বছর ধরে জব করছেন? এই অর্গানাইজেশনে 14 ইয়ার্স। আপনার কোনো প্রবলেম হয় না ওখানে? না। হয় না? না, কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমার এই ভদ্রলোক রিলেটেড জিনিসটা বা সোশ্যাল মিডিয়াটা আমার লাইফে 1%। বাকি 99% আপনার কোথায় তাহলে? 99%-এর মধ্যে আমার জব, আমার ফ্যামিলি। আমি বলতে চাচ্ছি যে আপনার জব যারা করে আপনার কলিগরা, তারাও তো নিশ্চয়ই দেখেন সোশ্যাল মিডিয়াতে এগুলো। ওরা দেখলেও, বিকজ আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি উইচ ইজ বেসড ইন ইউএস। যত কিছু করেন আপনার সাথে হয়তো ফেস করে না, বাট যেটা হয়েছে যে এখানে উই আর নট ইন এ কালচার টু ডিসকাস সামওয়ানস পার্সোনাল লাইফ। ফাইন, কিন্তু আপনার ঘরে 2টা বাচ্চা এরকম, তারপরে আপনার এই যে আরেক বাচ্চা যার অ্যাটিটিউড এরকম, আপনি নিজেকে কন্ট্রোল করেন কিভাবে? আপনি রাইট করেছেন না রং করেছেন এটা জনগণ জাজ করুক, কিন্তু আপনার তো দিন শেষে হাউ ইউ বিকাম সো কুল? ঠান্ডা মাথায় থাকেন কিভাবে? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি ঠান্ডা মাথায় থাকি? অফকোর্স ইউ আর। আপনি কিভাবে ঠান্ডা মাথায় ফেস করেছেন? আমার তো মনে হচ্ছে আমার ভয়েস টোন অনেকবার উঁচু নিচু হয়ে গেছে, আপনার একবারও হয় নাই। হাউ ডু ইউ ডু দ্যাট? হোয়াট ইজ দ্য মেকানিজম? আমাকে কিছু বলে যান, আমি কালকে থেকে প্র্যাকটিস করবো। আমি প্রথমে বলেছি যে আমি খুব রুড হতে পারি না মানুষের সাথে। আপনার বাসায় এই ভিডিওটা লিক হলো কিভাবে? একটা তো ব্যাখ্যা আছে প্রিন্স মামুনের। লাস্টলি আপনার এই যে লাইফটা, এটা বলি, এখানে বলার আগে যেটা হচ্ছে যে আমাদেরকে যখন এই 1 বছর কিন্তু আমরা ডিটাচ ছিলাম, এবং ডিউ টু সে বলছে বিজনেসের কারণে, এবং তখন সে ডিনাই করছে যে তার সাথে আমার কোনো রকম রিলেশন নাই, কোনো রিলেশন নাই, কোনো মেন্টাল রিলেশন নাই, কোনো রকম ম্যারেজ রিলেশন নাই, বা কোনো রকম কিছুই নাই। তো সে একটা পর্যায়ে যে ডিনায়াল করলো। হ্যাঁ, তো ডিনায়াল করলো এবং 1 বছর সে টোটালি আলাদা থাকলো, এবং তখন থেকে আমিও ভাবলাম যে আমি মুভ অন করে ফেলি। এর মধ্যে থেকে আমার কাছে কিছু মেয়েরা আমাকে যোগাযোগ করার চেষ্টা করলো, আমার ইনস্টাগ্রামে মেসেজ পাঠানোর চেষ্টা করলো যে এরকম বাড়িতে সে গেছে, সেখানে বাড়িতে একটা মেয়ের সাথে সে ফিজিক্যাল কন্ট্যাক্ট করেছে, এবং তাকে বলেছে যে তুমি তো আমার বই, লায়লার সাথে তো আমার কোনো বিয়ে হয়নি, হ্যাঁ, লায়লা তো এখন আমার কিছুই না, তুমি তো আমার বই, কয়দিন পরে আমি তোমাকে বিয়ে করবো। এই ধরনের জিনিস একটা না, মাল্টিপল টাইমস আমার কাছে আসলো, এবং তাদেরকে আমি বললাম, আমি এই জিনিসটা নিতেই চাইলাম না, মাথায় নিতে ইগনোর করে ফেলতে চাইলাম। আমি বললাম যে তোমরা তোমাদের ব্যাপার, এটা আই এম নট ইন ইট। তো এর মধ্যে 1 বছর হয়ে গেল, আমি তার ব্যাপারে আমার কোনো সে নাই। সে আমার ফিনান্সিয়াল লস করুক আর সোসাইটিগতভাবে লস করুক, সে তার মতো, আমি আমার মতো। তো এর মধ্যে যেটা হলো যে তার বিজনেস পার্টনার ভাইয়া, উনি যেটা সে বলেছে, তাকে সাজেস্ট করলো যে মামলা নিয়ে কতদিন চলবা, মামলাটা তোমরা মিটমাট করে ফেলো। তো আমি ওকে তখন বললাম যে ভাইয়া, মামলা তো মিটমাট করবো, তার আগে প্রথম কথা হচ্ছে যে সে আমার সাথে ক্রাইম করেছে, একটা ক্রাইম হয়েছে আমার সাথে। সো সে ক্রাইমটা তো তার রিয়েলাইজেশন হতে হবে যে সে ক্রাইম করেছে। সে যদি বলে যে না আমি কিছু করিনি, তাহলে তো আমি কেন আমি যেহেতু ভিকটিম ছিলাম, এবং সে যেহেতু প্রুভেন, যেহেতু একটা চার্জশিট এসেছে, তার সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে 2টারই চার্জশিট এসেছে এগেনস্ট হিম, তার মানে শুধু আমিই না, যারা ল এনফোর্সমেন্ট আছে তারাও বুঝতে পেরেছে যে সে দোষী, তাহলে তো তার দোষ আছে। সো আমি এইভাবে তুলব না, তখন মামলাটা তুলে নাও। তো পরে আমি ডিসকাস করলাম, তো সবাই বললো যে ঠিক আছে, ওর কাছে তো তোমার আসলে কিছু পাওয়ার নাই, আর কি হবে আলটিমেট রেজাল্ট কি হইতে পারে। তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যেহেতু আসলে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, একটা মামলা করা কিন্তু খুব ইজি ব্যাপার না। এবং যেসব মেয়েরা আমাকে ফোন করছিল বা টেক্সট করছিল ইনস্টাগ্রামে, তাদেরকে যখন বলি যে তোমরা কেন আমাকে বলছো, কেন তোমরা থানায় যাও, তোমরা ওখানে বলো। কে কে করেছে আপনার সঙ্গে? এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে
এই বছর, দিস ইয়ার। এটা কি একদম সবগুলো মামলা হওয়ার পরের ঘটনা? হ্যাঁ, 2টা মামলা ছিল ওর নামে, 5টা মামলা ছিল, ও কোথায় পেয়েছে আমি জানি না, ওর নামে 2টা মামলা। ও তো বলেছে ওর নামে 6টা মামলা আছে। সেটা ও জানে কি। আপনি বলছেন 2টো মামলা আছে। 2টা মামলা ছিল তখন, লেটেস্ট একটা হয়েছে। টোটাল 3টা মামলা। 3টা মামলা হয়েছে। 2টা অ্যাটেম্প টু মার্ডার। 2টা অ্যাটেম্প টু মার্ডার, একটা হচ্ছে ভরণ পোষণ। না, ভরণ পোষণ না, এটা হচ্ছে প্রতারণা। প্রতারণা বলছেন কাবিনের, না 3টা মামলা আপনি বলছেন 3টা মামলা। ওকে ফাইন। আচ্ছা, আমি না এই মিউচুয়ালের জায়গায় কি হয়েছে না সেটা পরের বিষয়। আমাকে একটু বলেন তো, যখন আপনি জানলেন কাবিনের ব্যাপারটা, যে কাবিনটা ফেক, এটা জেনেছেন কত সালে? প্রথম একদম 2023, এখন 25। এই 2 বছরও কেন আপনি অ্যাটেম্প নেন নাই এই কাবিনটা ঠিক করার জন্য, বিয়ের সাথে ঠিক করার জন্য? 2023 ভরণ পোষণে আপনি ফেক মামলাটা করেছেন কবে? মানে আপনি যখন বুঝলেন যে মামলাটা কাবিনটা ফেক, এই মামলাটা কবে করেছেন? এটা করেছি আমি 2024। 1 বছর পরে কেন করলেন? 1 বছর না, প্রথম মামলাটা হয়েছে 2023-এর ডিসেম্বরে। হ্যাঁ, আর এটা হয়েছে 3 মাস পরে। এই আপনার কাবিন ফেক মামলাটা। জি, জি, জি। এই 3 মাসের মধ্যে আপনি বলেছিলেন যে বিয়ের সাথে ঠিকমতো করে ফেলো, আদারওয়াইজ তোমার মামলাটা করবো আমি। ওকে ফাইন। তারপর আপনি মামলায় তারপর আর তোলেন নাই? না, তারপরে যেটা হয়েছে যে আমি বললাম তাহলে তুমি থাকো, তোমার কথা তুমি স্টিক থাকো যে তুমি ক্রাইম করেছো, এন্ড তুমি সেটা অ্যাডমিট করছো, এন্ড আমরা মামলাটা তুলে ফেলবো। এবং আমরা তো লাভ কি বলে অ্যাডমিট করলো, এটা আসলে কোনো লাভই নাই। অ্যাডমিট করে লাভ আছে? আপনি যদি তুলতে চান তুলে ফেলবেন, আবার অ্যাডমিট করার কি যে আছে? ক্রাইম করার সে তো ক্রাইম করেছে, সরি বলা দরকার। তো সরি তো আপনাকে সে পার্সোনালি বলবে কেন? সে জনগণের সামনে বলবে। সে জনগণের সামনেই তো সে আমাকে ছোট করেছে, মেরেছে, তো এটা তো অলমোস্ট সবাই দেখেছে। না, এটা তো আপনি দেখালেন, সে তো দেখায় নাই। না, সে দেখাক না দেখাক, সে কিন্তু দেখায় নাই যে, ধরেন তার ক্যামেরাতে সে দেখায় নাই যে আপনি তার সাথে কি আচরণ করেছেন। সে লাস্টলি গিয়ে আমাদেরকে একটা লাইভ করে দেখাইছে, এরপরে এটা নিয়ে নতুন করে একটা কাগজ তৈরি হয়েছে। হ্যাঁ, এটার কথা হচ্ছিল যে আপনি ওর মোবাইলটা স্টকিং করছেন। আচ্ছা, তার মোবাইল আমি স্টকিং করার কোনো দরকার, কিন্তু আপনার পেজ থেকে যেসব ছবি আসছে সেগুলো তার ব্যক্তিগত ছবি। হ্যাঁ, আমি আপনাকে বলি, জি আমি আপনাকে বলি, এইখান থেকে বলি। যখন মামলা বলা হলো তখন আমরা আপোষনামায় সাইন করলাম। সে কিন্তু বলেছে যে কোনো আপোষনামায় আমরা সাইন করি নাই, স্ট্যাম্প পেপারে সাইন করি নাই। মানে ও অনেক তখন থেকে অনেক মিথ্যাচার আসছে। মানে আপনি বলছেন যে ও স্ট্যাম্পে সাইন করছে, সাইন করেছে, এবং সেটা আমরা 2 লয়ারের উপস্থিতিতে আদালতের বাইরে সাইন করে এটা আদালতে সাবমিট করা হয়েছে। এবং আদালত থেকে আমাদেরকে একটা ডেট দিয়েছে, আমি বলবো আর আদালত আজকেই তুলে ফেলবে। এটা প্রসেস, এটা না, এটা তার লয়ারও তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এই 3টা মামলারই আপোষনামা? 3টা না, 2টো। তখন 2টোই ছিল। তখন 2টো ছিল, 2টো মামলার আপোষনামা। ওকে, হ্যাঁ, তার লয়ার সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এরকম। এর মাঝখানে কিন্তু জিডি হয়েছিল, যেটাকে সে মামলা বলছে, যে সে যখন আমাকে মারামারি করছিল সেটা নিয়ে আমি একটা জিডি করে এসেছিলাম, যে তখন তো আমি জানতাম যে আমার হাজবেন্ড। তো তার লয়ার তাকে বুঝিয়ে বলেছে যে মামলাটা ওই যেহেতু হয়েছে, আমরা প্রসেস করেছি, এটা টাইম লাগবে, এটা ওনারা আদালত থেকে টাইম দিবে, টাইম অনুযায়ী এটা এভাবে তোমাদেরকে হয়তো 2-1বার শুনানির জন্য ডাকতে পারে, ওনারা জাস্টিফাই করতে পারে যে এটা জোরপূর্বক হয়েছে কিনা মামলা তোলার ব্যাপারে, তাদের প্রসেস অনুযায়ী এটা তারপর স্টপ হবে, কিন্তু এটা একদিনে থামা সম্ভব না এই মামলা। কিন্তু তার কথা হচ্ছে যে তুমি একদিনেই তুলবা, আজকেই তুলবা। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে একদিনে তোলার মতো না। তো যাই হোক, মিউচুয়াল, এখানে একটা পয়েন্ট আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে হয়তো এটা লেস ইম্পর্টেন্ট হবে। যেই ভাইয়াটা আমাদের দুজনকে বসায় এই মিউচুয়াল করার ব্যাপারটা করে ফেললো, সেই ভাইয়াটাই 3 দিন পরে আমাকে জানালো যে আপু, ও ভালো মানুষ না। ভালো মানুষ না? কি করেছে ও? ভালো মানুষ না মানে তার কথা খুব সহজ সরল। সে এত বছর, 1 বছর কিন্তু মামুনের সাথেই ছিল, মামুনের বিজনেস করে দিয়েছে, মামুনের বাসস্থান করে দিয়েছে, মামুনের গাড়ি করে দিয়েছে, সবকিছুই সে করে দিয়েছে। কিন্তু 3 দিন পরে উনি আমাকে জানালেন যে মামুন ভালো মানুষ না। তো পরবর্তীতে আপনারা বলছেন না মোবাইল স্টক করার ব্যাপারটা, মোবাইল স্টক আমার করতে হয়নি। কারণ হচ্ছে যে মামুনের মোবাইলে পাসওয়ার্ড, আমার মোবাইলে পাসওয়ার্ড, আমরা দুজনের পাসওয়ার্ড জানি। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো ব্যাপার কি, যে আপনার আইফোনের পাসওয়ার্ড যদি আমি না জানি তাহলে আমি কিভাবে জানবো? তার মোবাইলে আমার অ্যাক্সেস আছে, আমার মোবাইলে তার অ্যাক্সেস আছে, এবং সে একটা গ্রুপের দেখেছে যেখানে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেই গ্রুপেরও তার অ্যাক্সেস আছে। হ্যাঁ, এবং ওটা নাকি সাংবাদিক গ্রুপ। হ্যাঁ, এবং ওখানেও তার হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। এই সাংবাদিক গ্রুপ কি শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে? মানে আমরা কোথাও গেলে, বা আমরা না, মানে মামুন কোথাও গেলে এই গ্রুপে জানায়? হ্যাঁ, ওরে বাপ রে!
মানে এরকম সেলিব্রিটি তো আমি কোনোদিন শুনি নাই যে তার নিজস্ব পার্সোনাল সাংবাদিক গ্রুপ থাকে। ইভেন আপনার ক্ষেত্রেও আমি দেখি এত এত বুম সামনে থাকে, মানে আমরা কি করলাম জীবনে 18-19 বছর কাজ করেও কেউ আমাদের খোঁজ খবর নেয় না। ইউ গাইজ আর জাস্ট ওকে ফাইন। তারপরে এটা আমি ঠিক ডাইরেক্টলি বলবো না, মানে আমাকে জানানো হলো যে সে চরমতম মাদক, সেক্স, তারপরে মানে মেয়েদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসে সে খুব রিলেটেড। একটা স্টেজে এমনও জানানো হলো সে প্রবাবলি এর সাথেও রিলেটেড। আপনি এগুলো প্রমাণ পাইছেন? এগুলোর প্রমাণ আমি অনেক আগেই পাইছি, মানে ওই অনেক আগে বলতে কত আগে? মানে যেদিন আপনি যে দেখলেন না, যে ওর একটা লাইভ দেখলেন না আমার ঘরের মধ্যে, যেখানে বলছিল আমাকে আটকায় রাখা হচ্ছে 5টা মামলা দিয়ে, তারও প্রায় 15 ডেজ আগে কি কি প্রমাণ পেয়েছেন? সবগুলোই পেয়েছি। সবগুলা কিভাবে পেয়েছেন বলেন তো? সবগুলো পেয়েছি, কারণ হচ্ছে যে না, এটা তো এখন বলা যাবে না, এটা একটু ইয়ে আছে, এটা আপনাকে আপনি স্টকিং না করলেন, আর পার্সোনালি সবই পাবলিক। আমার একটা পার্সোনাল স্টকিং এর ব্যাপার না, যেটা আপনি বলেন আপনার সাথে আপনি আমার অফিসে আসছেন, আপনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়েছে মামুনার লালার বিষয়ে? আপনার সাথে আপনি আমার উপরে স্টুডিওতে বসছেন, ওখানে আমরা জাস্ট বাতচিত করছি, ইভেন আমরা শুনে কোনো কথাও বলি নাই। আমি বলছি ক্যামেরার সামনে বসে গেছি, মানে ইউ আর ভেরি প্রফেশনাল। ক্যামেরার সামনে বসতেছে, ক্যামেরার সামনে যা রেকর্ড হচ্ছে সবই প্রচার হবে। সো আপনি কিভাবে স্টকিং করার কোনো ব্যাপার নেই, এখানে স্টকিং করার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু বিশাল একটা এলিগেশন, বিশাল এলিগেশন। আপনি যখন একজনকে বলছেন সে সেক্সুয়াল, আর বাংলাদেশের জায়গা থেকে সেক্সুয়াল ডেফিনেশন কিন্তু অনেক বড়। এই জন্যই আমি বলছি যে যেহেতু এটা একটা লিগ্যাল সাইটের ভিতরে চলে যায়, আমি এটা অন এয়ারে বলতে চাচ্ছি না। আপনি আমাকে যতটুকু ডিসকাশন করেছেন আমি কিন্তু সবকিছুরই রিপ্লাই দিয়েছি, বাট এই কয়টা জিনিস যখন আমাকে জানানো হলো 15 ডেজ ব্যাক, তখন আমার খুব দুনিয়াটা একদম এলোমেলো হয়ে গেল। আমার মনে হলো যে আপনার দুনিয়া তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা, আরো বেশি এলোমেলো হলো। কারণ হচ্ছে কি যে এই মানে আপনি এরকম একটা কাবিনের পরও আশা রেখেছিলেন তার উপরে না, তাহলে আপনার এলোমেলো হওয়ার কি আছে? আমার কথা হলো যে আমি এতগুলো এফোর্ট দিলাম তাকে মানুষ করার, তাকে ভালো মানুষ হওয়ার, এবং এটা ছিল রোজার মধ্যে হচ্ছিল। এই জিনিসগুলো যে হচ্ছিল এগুলো রোজার ভিতরে। তাহলে আমাকে বলেন তো, আপনার এই কাবিনের পরে, আপনার গায়ে হাত তোলার পরে, 2টা মামলা হওয়ার পরে ও কেন আপনার বাসায়? এই যে বারবার আম্মু আব্বু এসে মিলিয়ে দিচ্ছে। সরি লায়লা, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আপনি আজকে যে পরিমাণ মিডিয়া, আপনাকে আমার এতটাও বেশি ইমোশনাল মনে হচ্ছে না। আপনি যদি এতটা বেশি ইমোশনাল হবেন তাহলে এত কিছু আপনি ফেস করছেন কি করে? এটাও আমার একটা কোশ্চেন। আর বাবা মা এসে মিলিয়ে দিলেই এরকম একটা ছেলেকে, যে আপনার জায়গা থেকে সমস্ত কিছু যদি আমি মেনে নিই, আমি তাকে বারবার মেনে নিব না, আমি তো এবার মেনে নিইনি 1 বছর। এই না, আপনি আমাকে জাস্ট এইবারের কথা বাদ দেন, এবারের কারণ তো আজকে আপনারা এখানে। আমরা তো লাস্ট আমাদের তো শেষ হয়ে গেল 2024-এর মার্চেই। তারপরে তো আর আমরা তো সে আর আমার বাসায় ওইভাবে না, সে আমার বাসায় এসেছে অ্যাজ এ গেস্ট, ঢুকছে আসছে যাচ্ছে এরকম। যে মানুষটাকে নিয়ে আপনার অ্যাটেম্প টু মার্ডার মামলা চলে, যেই মানুষটা আপনাকে বিয়ে করেও করেনি আপনার কথা অনুসারে, যেই মানুষটার কারণে আপনার বেবি অ্যাবর্ট হয়েছে, আপনি এরকম কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটা আপনার ঘরের মধ্যে আপনার সঙ্গে রাত কাটাচ্ছে। হাউ ইট ইজ পসিবল? রাত তো কাটায়নি, সে আপনার সঙ্গে আপনার বিছানায় ঘুমিয়েছে, সেই ছবিগুলো আমরা দেখেছি। সে আমার বিছানায়, এটা কবেকার ছবি? এটা আপনি কিভাবে বুঝছেন? আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন সে গিয়ে আপনার ওখানে লাইভ করা শুরু করে দিয়েছে? না, সে গিয়ে লাইভ করে তাহলে তার আগের দিনের ঘটনা। তারপরে এই জিনিসগুলো আমি 15 ডেজ আগে জানতে চাই। তো তখন আমার কথা হচ্ছে যে আমি তাকে কিছু মেসেজ পাঠিয়েছিলাম, যেমন ধরেন সে ড্রিঙ্কস করতে করতে বা গাঁজা খেতে খেতে সে জুম্মার নামাজ পড়ে বের হয়ে গাড়িতে বসেই খাচ্ছে, এবং সে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে সে এই কাজ করছে। তখন কিন্তু আমরা একসাথে থাকি না, আমরা 1 বছর একসাথে নাই। তাহলে সে গাঁজা খেলো না কি খেলো আপনার কি যায় আসে? আমার কিছু যায় আসে না, কিন্তু সে যখন এগুলো দেখাচ্ছে, তো এগুলো আমি দেখছি, দেখছি, তখন আমি ওকে বলছিলাম যে এখন তো আজকে তো জুম্মার দিন। আপনি কেন বলবেন তাকে? বলবো না কেন? একটা কি দরকার? যে আপনার হাজবেন্ড না, লিগ্যালি সে আপনার হাজবেন্ড না, সে আর কিছুই না, সে 2-3টা মামলার আসামি, আপনি তাকে কেন বলতে যাবেন? তারপরে আমি তাকে বলেছি যে তুমি এটা করছো। তখন তার কথা আছে কি যে তুমি এক কাজ করো, আমি ভালো হয়ে যাব, সবকিছু ছেড়ে দিব, তুমি আমাকে একটা জমি কিনে দাও। তো আমি বলছি আমি তো তোমাকে জমি কিনে দিতে পারবো না। আমার কথা হচ্ছে আমি তোমাকে জমি কিনে দিতে পারবো না, আমি তোমাকে বাড়ি দেব না, তো আমি সবকিছু ছেড়ে দেবো, আমি আপনি কি তাকে ভালো হওয়ার কথা বলেছেন? আমি বলেছি যে এটা তো ঠিক না, তুমি জুম্মার নামাজ মসজিদ থেকে বের হয়ে তুমি এটা করতেছো, এটা তুমি আমাকে ভিডিও কলে দেখাচ্ছ কেন? আপনি ভিডিও কল রিসিভ করেছেন কেন? তখন তো ওই যে বললাম না, মামলা তোলার জন্য আমাদের কথাবার্তা হচ্ছে। নরমালি মামলা তোলার কথাবার্তা হচ্ছে, আপনাদের মাঝখানে একজন লয়ার থাকলেও শেষ, আপনার 2 পক্ষ থেকে লয়ার মিউচুয়াল করবে, আপনার তো ব্যক্তিগতভাবে তাকে যাওয়া দরকার নেই। তারপরও কথা হয়ে গেছে,
কথা হয়েছে, Exactly. নর্মাল কথা হয়েছে, বাট আই এম নট স্টেইং ইন হিজ হাউস, হি ইজ নট স্টেইং ইন মাই হাউস, বাট তারপরেও সে আমার বাসায় 2-1 দিন এসেছে। এবং গিয়ে ডিরেক্টলি লাইভ করে দিয়েছে? না, গিয়ে ডিরেক্টলি লাইভ করেনি। তার আগের দিন যেটা হয়েছে যে আমি গিয়েছিলাম জলসিঁড়িতে, তো তখন সে আসছিল, তখন ও বলছিল যে আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা ছবি টবি ভিডিও টিডিও করবো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি দেখবেন হয়তো ভিডিওগুলো। আমি বলেছি ঠিক আছে, ভিডিও করা যেতে পারে, এটা কোনো না, বাট তোমার সাথে আমি পার্সোনালি আই এম নট রিলেটেড। তো আমি জলসিঁড়িতে গিয়েছিলাম, তো তখন সে আসলো এসে এবং বলে যে আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তুমি এটা কালকে আমাকে কিনে দিবা। তো আমি বললাম কেন, আমি কালকে তোমাকে কেন কিনে দিব, ওয়াই, কেন আমি কিনে দিব? এটা নিয়ে সে এক্সাইটেড হয়ে গেছে। তার জিনিস হচ্ছে সে যখন কারো কাছে কিছু চায়, এই যে মোবাইলের কথাটাই যেটা বললাম, এর আগে আরেকটা জিনিস হয়েছে, এই 1 বছরের মধ্যে আরেকটা জিনিস হয়েছে। সে হচ্ছে একজন ওল্ড এজ লেডি, যার নাতি নাতনি আছে, ওইরকম জমি কিনে দিল না। তো এইসব, যাই হোক, এইসব তার। এবং আমার সাথে যখন কথাবার্তা হচ্ছিল তখন সে আমাকে এক্সপ্রেস করেছিল যে যার সাথে সে বিজনেস করছিল সে এখন শুকনা হয়ে গেছে, তার কাছে এখন টাকা নাই আমাকে দেওয়ার মতো। মানে গাড়িটা কিনে দেওয়ার পরে তার টাকা শেষ হয়ে গেছে, তাকে এখন আর তার দরকার নাই। এই জিনিসটা সে আমার সাথে শেয়ার করেছে যে দেখো, সে যদি তোমাকে কল টল দেয় তুমি ফোন টোন ধরো না, কারণ সে তো এখন, তার কাছে তো এখন কোনো পয়সা টয়সা কিছু নাই, তার সাথে সে উল্টাপাল্টা বলার চেষ্টা করবে। এন্ড আলটিমেটলি সে কিন্তু আমাকে বলছেও যে বেবিটা অ্যাবর্ট হলো কিভাবে? এটা আমি নাই বলি। আপনি বলেছেন তো? এটা আমি বলেছি, বাট তার আগে বলেছেন তার সঙ্গে আপনার কোনো রিলেশন নাই, তারপরে আবার কিছুদিন পর রিলেশন নাই। এটা কেন হবে? আমরা যদি ম্যারিড হই তাহলে ফিজিক্যাল রিলেশন। আপনার স্টেটমেন্ট আছে সোশ্যাল মিডিয়াতে? ফিজিক্যাল রিলেশন নাই, এটা তো আমি কোনোদিন বলিনি। আপনার আছে এটা? আপনি এটা বলার পর প্রচুর ভিডিও বের হবে। আপনি যেটা দেখেছেন সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই 1 মাসে আমার সাথে কোনো রিলেশন হয়েছে কিনা। এই 1 মাসে তো আমরা একসাথে স্টে করিনি, 1 মাসে তো আমাদের। আচ্ছা, যাই হোক, এগুলো আমি দেখেছি ভিডিও, সেই কারণেই বলছি। এবং তারপরে আপনার এরকম ভিডিও ফুটেজ আমি পেয়েছি, আপনি বলেছেন যে তার কারণে অ্যাবর্শন হয়েছে। এখন কথা হচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা তো ডেফিনেটলি এটার মেডিকেল ডকুমেন্ট থাকার কথা, সবই আছে, এবং মেডিকেল ডকুমেন্ট আছে, এবং প্লাস হচ্ছে হলো যে এটা তো মেডিকেল লাইফে যে কোনো সময় লাস্ট অ্যাবর্শন এটা প্রুভ করা সম্ভব, যেটা কোন সময় হয়েছিল, কার দ্বারা হয়েছে বা কোনো কিছু। সো আপনি বলতে চাচ্ছেন যে এটা অ্যাবর্শন হয়েছে? ওকে, ফিজিক্যাল অ্যাসল্টের কারণে হয়েছে। ফিজিক্যাল অ্যাসল্টের কারণে হয়েছে। আপনি লায়লা থেকে বের হয়ে আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করেন। জাস্ট আমি লায়লা থেকে বের হয়ে যান। লায়লা থেকে বের হয়ে আমি যেটা মূল্যায়ন করছি বলেই আমি আজকে এখানে আসছি। আমি এখানে আসছি এটা বলার জন্যই যে দিস শুড বি আমার লাস্ট ইন্টারভিউ রিগার্ডিং দিস। আপনি পারবেন না এটা? হ্যাঁ, না, এটা আমাকে পারতেই হবে, বিকজ আমার লাইফে আমি কোথায় স্টপ করব সেটা আমাকে ডিসাইড করতেই হবে। যখন মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন কিন্তু আমাকে ডিসাইড করতেই হবে যে আমি আর কি করব কিনা। আমার কথা হচ্ছে যে তুমি হোয়াট এভার অ্যালিগেশন মানুষজন দিয়েছে বা প্রুফ আমাকে দিয়েছে বা তুমি যেটা করেছো বা পার্সোনালি যেটা লিগ্যাল ব্যাপার, সেটা তোমার যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে তুমি সেটা নিতে পারো। আমার নেওয়ার ছিল, আমি নিয়েছি। এখন পার্সোনাল ব্যাপারটা পার্সোনালি শেষ হবে, এটা আর সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণ নেই। ঠিক আছে, এই বোধোদয় হলো তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই 4 বছরের 2021 থেকে শুরু করে 2025 না 4 বছরে, এই 4 বছরের জীবন থেকে আপনি কি বলবেন? মানে এই লাইফটা নিয়ে আপনার কি বলার? 4 বছর জীবন থেকে আমি যেটা বলবো যে আমি রিয়েলাইজ করেছি এবং আশেপাশের সিচুয়েশন যেটা যাচাই বাছাই করে দেখেছিলাম যে আমি আসলে একটা প্রতারণার শিকার হয়েছিলাম। সেটা শুধু আমি একা না, এবং আমি বলতে চাই যে এই যে গত 1 বছর যিনি বিজনেস করেছেন বা তার 1 বছর যিনি তারও 20-30 দিন যিনি বলেছিলেন জমি কিনে দিবেন, তো তাদের কাছেও কিন্তু ওভাবে অ্যাপ্রোচই করা হয়েছিল। নাহলে কেন আপনি কি আমাকে একটা মোবাইল গিফট? ওগুলো বাদ দেন লায়লা, আপনি প্রতারণার শিকার হয়েছেন কি হন নাই সেটা যদি আইন চলে আইন এটা প্রমাণ করবে। কিন্তু আপনি যেভাবে ফলোইং করছেন তার প্রতি বা তাকে আপনি লাইফে ওয়েলকাম করছেন, সবই তো আপনি তারই দোষ দিলেন যে সেই আপনাকে বারবার পোক করছে, তার ফ্যামিলি পোক করেছে। আমি এটা সিচুয়েশন বলবো। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটা কি আসলেই সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক? আপনি আপনার জায়গা থেকে এটা বলবেন না? আপনি যেটা চর্চা করেছেন, আমি বলছি না প্রিন্স মামুন ভালো মন্দ, আমি ওই জায়গায় যেতেই চাই না। মানে আপনি যে একটা অসমবয়সী এরকম একটা ছেলের সাথে এইভাবে আমাদের সমাজে এই রকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন এবং খুব বোল্ডলি এটাকে ফেস করতে চেয়েছেন,
এইটা কি ভালো একটা স্টেপ ছিল? আমার মনে হয় অসম বয়সী সম্পর্ক যে আমরাই ফার্স্ট করেছি এরকম না। অসম অন দ্যাট সার্কামস্টান্সেস, যে ছেলে আপনার সাথে এডুকেশন কোয়ালিটিতে যায় না, যেই ছেলে আপনার পারিবারিক কোনো মেন্টালিটি কোয়ালিটিতে যায় না, টেস্টের সাথে যায় না, এরকমও হয়েছে, এরকম এক্সাম্পল আছে। কোথায় আছে? এরকমও আছে, কোথায় আছে? আপনি দেখবেন না, অনেক আছে। এরকমও আমার চোখে তো আছে। আজ পর্যন্ত একটাও পড়ে নাই। আচ্ছা, আমি পরে আপনাকে এক্সাম্পল দিয়ে দেবো, বাট এরকমও আছে। আপনি ইমোশন বলেন বা সিচুয়েশন বলেন, আপনি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতেই পারেন, এবং এই সিচুয়েশনটা যখন দেখা যায় যে আপনি রিয়েলাইজ করতে পারছেন, তখন আপনি হয়তো মিনিমাইজ করার চেষ্টা করলেও সারাউন্ডিংসের কারণে মিনিমাইজ নাও হতে পারে। মানুষের জীবনে যখন এক একটা স্টেপ থাকে, আপনি যে ওই স্টেপটা যে আপনি আশা করছেন সেটা আপনি হয়তো প্রিভিয়াসলি বুঝবেন না, ওই জিনিসটাও আপনার মধ্যে হয়ে যেতে পারে। প্রিন্স মামুনের আপনার কাছ থেকে প্রত্যাশা করাটা কি ভুল ছিল? মানে এই যে গিফট, এই যে দামি দামি উপহার, একজন লাইফ পার্টনার হিসেবে আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে দিতে পারে দিয়েছে, আমি যেভাবে দিতে পারি দিয়েছি, সেখানে আমি তখনও গিফট এক্সচেঞ্জের ব্যাপার এইভাবে আমি নেইনি। আমার লাইফ পার্টনার যদি তার কিছু লাগে আমি দিয়েছি, আমার কিছু লাগে তাহলে সে দিয়েছে, এরকমই হয়ে এসেছে। না কিন্তু এটা তো একপাক্ষিক দেওয়া ছিল। আপনি তাকে 30 লাখ 40 লাখ টাকা দিয়েছেন, সে কি দিয়েছে আপনাকে? সেও দিয়েছে, সেই ফোন গিফট করেছে আমাকে। আপনি তাকে 30 লাখ টাকা দিয়েছেন, সে আপনাকে 3 লাখ টাকার একটা না ফোন না, দিয়েছে। 3 লাখ টাকার একটা ফোন ছাড়াও তো আছে, বাসার একটা হাউস রান করতে অনেক কিছু লাগে। একটা হাউস রানের ব্যাপারে সে অ্যাসিস্ট করেছে, ফিনান্সিয়ালিও অ্যাসিস্ট করেছে। এই যে বললাম যে আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছে, দাদুর বাড়িতে নিয়ে আসছে, এই ধরনের এগুলো তো আপনার বাচ্চারা তাকে কি বলে ডাকে? আমার বাচ্চারা তাকে নাম ধরে ডাকে। নাম ধরে ডাকে বলতে? আল মামুন বলে ডাকে। কিন্তু আমি শুনেছি ভাইয়া বলে ডাকে। এটা একটা, এবং আমি কনভারসেশনও দেখেছি ভাইয়া। আপনাকে বলি, আমার বাচ্চা কেন হবে, সবাই ওকে আঙ্কেলই ডাকতো। যখন ও প্রথম আসছিল সবাই ওকে আঙ্কেল ডাকতো, তখন ও বলে দিয়েছে যে আমাকে আঙ্কেল ডাকবেন, আঙ্কেল ডাকলে খুব বুড়া লাগে, আমাকে ভাইয়া ডাকবে, ভাইয়া অ্যাড্রেস করবে। বাসার সবাই ওকে ভাইয়াই অ্যাড্রেস করে। একটু আগে বললেন যে আমার বাচ্চারা আল মামুন ডাকে। না কিন্তু আপনার বাচ্চা বড় মেয়ে ওনাকে ভাইয়া বলে ডাকে, আমি দেখেছি হোয়াটসঅ্যাপ কনভারসেশন। বড় মেয়ে ভাইয়া বলে ডাকতেই পারে, সেটা তো কিছু না, বাট যখন সামনাসামনি অ্যাড্রেস করে আল মামুন বলে ডাকে। ওর নাম আব্দুল্লাহ আল মামুন, তো ওকে আল মামুন বলে ডাকে। ফাইন, আপনার আর কিছু বলার আছে? আমি প্রিন্স মামুনকে কানেক্ট করতে চাই কয়েকটা বিষয়। ওকে, আমি হোয়াটসঅ্যাপে একটু কানেক্ট করছি। এটাই আমার ফার্স্ট প্রিন্স মামুনের সঙ্গে কথোপকথন ভিডিও কলে ডিরেক্টলি। এটা জাস্ট একটা ফর্মালিটিস, 2-3 মিনিটের জন্য। আমি খুব বেশি বড় করবো না, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু রেকর্ডিং এ আছি। হ্যাঁ, আমি একটু দেখাতে চাই দর্শকদের, প্রিন্স মামুন এই মুহূর্তে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামুন, আমাদের সিচুয়েশন হচ্ছে যে এখানে লায়লা আছে, এই যে, এবং যেটা হচ্ছে যে আমরা পুরো কনভারসেশন শুনেছি। পরবর্তীতে যখন ভিডিওটা প্রচার হবে তুমি দেখতে পাবা। 2-3টা বিষয় আসছে এখানে। একটা হচ্ছে যে শর্ট করে আমি জানবো তোমার কাছ থেকে, সেটা হলো যে তুমি একটা কমপ্লেন করেছিলা বা তুমি একটা অভিযোগ নিয়ে এসছো যে এই বিয়েটা হয় নাই, মানে কাবিননামার ব্যাপারে একটা ফেক কাবিননামা। এই বিয়েটা আসলে ফেক কাবিননামাটা কে দিয়েছে বা কে করেছে? এটা লায়লা করেছে, লায়লা বের করেছে। লায়লা বের করেছে, আচ্ছা। এটা তোমার কথা, কিন্তু লায়লা বলছে এটা তুমি বের করেছো, এবং এটা পরবর্তীতে প্রুভ হয়েছে যে এটা আসলে ফেক। এটা উনি যখন থানায় গিয়েছে তখন ওসি এটা কোয়ারি করে প্রুভ করেছে। তোমার কোনো বক্তব্য আছে এই বিষয়ে? কারণ এটা খুবই ভাইটাল পার্ট। লায়লার এটা যদি সত্য হয়ে থাকে তাহলে অনেক কিছুই কিন্তু তোমার বক্তব্যের জায়গাটা থেকে অনেক কিছুই, মানে লায়লার বক্তব্যের জায়গা থেকে অনেক কিছুই স্বাভাবিক, সঠিক, কারণ সে তোমাকে হাজবেন্ড হিসেবে এই বিষয়গুলো করেছে। হ্যাঁ, আমি আপনার কাছে এবং দেশবাসীর কাছে, পুরো পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিয়ে বললাম, লায়লা যদি প্রুফ করতে পারে যে ওইটা আমি বানাইছি, তাহলে আপনি যেই শাস্তি আমাকে দিবেন, যেভাবে বলবেন, সেইটা আমি করব। আর আমি যদি প্রুফ করতে পারি তাহলে ও কি করবে ওরে বলতে পারেন, আপনার এই লাইভে থেকে বলেন। আমি নিজে প্রুফ দিব। তুমি কাবিননামার বিষয়টা জানছো কিভাবে? আমি জানতে পারছি যখন ও পোস্ট করছে অনলাইনে, তারপর আমি জানতে পারছি। আমি তারপর দেখছি ওর একটা পোস্ট আছে, আপনাকে আমি এখনই সেন্ড করতেছি, দেখেন, যেখানে ও বলতেছে এদিকে আমি জানা 4 বছর আমরা রিলেশনে ছিলাম, বিয়ে করছি। যে মানুষটা আপনার ওয়াশরুমে গেলে পর্যন্ত ক্যামেরা নিয়ে দৌড়ায়, সেই মানুষটা তার বিয়ের সময় রেকর্ড করবে না, ভিডিও করবে না, এটা কি গ্রহণযোগ্য? লায়লা, আপনার কিছু বলার আছে?
বলতে চাইলে বলতে পারেন। আমার যেটা বলার, যেহেতু এটা প্রিন্স একটু শেষ করো। প্রিন্স, আমি লালার বক্তব্য থাকতে পারে, এই কাবিনের ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, আমি একটু লালার বক্তব্যটা নিই। জি বলেন। যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে, এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। আমি কাজী অফিসে যে কাগজ আনছি, এই আমি জানার পর কবে রেডিয়াস আসছে তোমার কাছে, প্রুফ করো। আমি কিবরিয়া ভাই আপনার কাছে মানে কি বলে গিয়েছিল কি যায়নি জিজ্ঞেস আপনি করেন। যেটা বলবেন করতে, ও যদি প্রুফ করতে পারে যে এই কাগজটা আমি তৈরি করছি, তাহলে আমি সেটাই করব। তুমি কাজী অফিসে কেন গিয়েছিলা? কাজী অফিসে কেন গিয়েছিলা? আমি কাজী অফিসে তো ওই যে ও যখন এটা ভাইরাল করছে, তখন আমি এটা নিয়ে গেছি। ওকে, না সেটা কিন্তু সে যাইতে পারে, যেটা রাইট না রং সেটা তো আমার জাস্টিফাই করার কিছু না। আমি যেহেতু ভিকটিম, তো আমি কমপ্লেইন করতেই পারি, সেটা জাস্টিফাই করে দেখার দায়িত্ব তো আসলে আমার না। তাহলে এই কাবিননামার ব্যাপারে তুমি কিছু জানতা না? তোমার বক্তব্য এটা? এই কাবিননামাটা লায়লা তৈরি করছে, টাকা দিয়ে ফেক ভাবে তৈরি করছে, কাকে দিয়ে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, সব লিংক আমি বের করে দিতে পারবো, সব করতে পারবো। কাকে দিয়ে তৈরি করছে এটা আমি বের করতে পারবো, আমার সমস্যা নাই। আমি আমার খোঁজ পেয়েছি, মোটামুটি টাচ পেয়ে গেছি আমি। আমার কাছে নিউজ আছে, আর যেই লয়ারের মাধ্যমে করছে সেইগুলো আমি শুনছি, আমার ওইগুলো শুনছে। কিন্তু আমি চাচ্ছি না ওর কারণে ওনারা বিপদে পড়ুক। কিন্তু যখন আমার দিকে টান পড়বে, তখন আমি কারোর দিকে তাকাবো না। তখন কে বিপদে পড়লো না পড়লো সেটা দেখার বিষয় আমার নাই। তখন আমি তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসবো। ওকে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই তুমি বলছো যে কাবিননামার বিষয়টা তুমি জানতাই না, তুমি জানলা আপলোড করার পর আমি জানতে পারছি ও যখন পোস্ট করছে, তখনই আমি সাথে সাথে আমার লয়ারের সাথে কনসাল্ট করি। আমার লয়ার বলছে যে তুমি এখন দেরি না করে কাজী অফিসে যাও, কাজী অফিসে এটা আইডেন্টিফাই করো। এটা আইডেন্টিফাই করে আমি এটা কাগজে নিয়ে আসছি, যেখানে লিখে দিছে যে এই নথিনামাটা আমাদের কাজী অফিসের না, এটা ফেক বানানো। এই ছবিটা আমি আপনাকে সেন্ড করতেছি এখনই। ওকে, এখনই তখন দেখেন। ওকে ওকে, ও হচ্ছে তখন যেভাবে পারে তখন ওইভাবে মিসইউজ করে। আইন তো ওর ঠিক আছে। আমার কিছু বলার আছে। জি বলেন বলেন বলেন। আচ্ছা, লালার কিছু বলার আছে, শুনি আমরা। হ্যাঁ, আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে ছবি পাঠিয়েছি আপনি দেখেন। সেটা হচ্ছে যে ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা যে ওর এটাই প্রথম, সেটা না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওর আমি যদি ওর দেখাই, এই যে কাবিননামার ব্যাপারে লেখা আছে উক্ত কাবিননামাটি সঠিক নয়। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কয় তারিখে এটা হয়েছে? এটা কয় তারিখে কি করেছো তুমি? 14/1/25। 14/1/25। তারপরে ঠিক আছে, ওর কাজী অফিসে গিয়েছে, সেটা তো যেতেই পারে। ওকে, হ্যাঁ ঠিক আছে। 14/1/25 সে কাজী অফিসে গিয়েছে, বাট সে তো এর আগেও গিয়েছে, সেটার বেসিসেই তো মামলা হয়েছে। সে আগে গিয়েছে, কবে গিয়েছে আপনি প্রমাণ বলেন? তার আগে যায় নাই সে বলছে। সেটা তো যারা ইনভেস্টিগেশন করেছে তারা বলবে। আমার বংশের মধ্যে বা আমার গোষ্ঠীর মধ্যে কেউ বাসাবুর দিকে থাকে না। আমি কেন বাসাবো যে ওর সাথে বিয়ে করবো? আর ওর সাথে যদি বিয়ে করে থাকি আমি, তাহলে ওর কাছে তো একটা সিঙ্গেল পিকচার হলেও থাকবে, একটা সিঙ্গেল ভিডিও হলেও ওর কাছে থাকবে, যে কিনা আছে, যেটা 14 Pro Max এ আছে। তোমার 14 Pro Max আছে। আচ্ছা, আমি আপনাকে দেখাই ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা। কাবিননামাটা আমি বাদ দিলাম। ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা ওর আগে থেকেই আছে। কি করেছে ডকুমেন্ট? ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে, মাল্টিপল নাম্বার। ঠিক আছে, এখানে এটা নিয়ে কিছু বলবা তুমি? তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট অনেকগুলো না, আমার একটা অনলাইন বার্থ সার্টিফিকেট। একটা অনলাইন বার্থ সার্টিফিকেট না। তুমি যে লাস্ট যে স্কুলে পড়তা, স্কুলটার নাম যেন কি বলছিলা? আমার লাস্ট স্কুলের নাম হচ্ছে ঢাকা আইডিয়াল। ঢাকা আইডিয়াল, ওখান থেকে তো তোমার সার্টিফিকেট বের করা সম্ভব যে তোমার আসলে জন্ম কত। এখন আপনাকে আমি বলছি। জি হ্যাঁ, শুনেন, আমার বার্থ সার্টিফিকেটটা নিয়ে এখন ওর এত মাথা ব্যথা কেন? না কারণ ফলসিফিকেশন তুমি আগেও করেছো অলরেডি। ওর ধর্ষণ মামলা তো ডিএনএ টেস্ট করছে, ওইখানেই তো আমার এজ দেখা যায়। আমার ডিএনএ টেস্ট করার পর ওইখানে তো আমার এজ আছে, ওটা দেখেন, সমস্যা নাই তো। আমি তো আমার এজ নিয়ে কিছু বলছি না। সে কি প্রুভ করতে চাচ্ছে আমার বয়স 50 আর তার বয়স 20? এমন কিছু? এটা কেন আমি প্রুফ করতে যাব? আমি বলেছি ডকুমেন্ট ফলসিফিকেশন 2000 সালে 28 অক্টোবর 2000 সালে ওর এই যে বার্থ সার্টিফিকেট, হ্যাঁ ইসির বার্থ সার্টিফিকেট, এখানে ওর জন্ম হচ্ছে 15 জানুয়ারি 2001। ঠিক আছে, 15 জানুয়ারি 2001। 2014 তে ওর বার্থ সার্টিফিকেট হচ্ছে 1 তারিখ জুলাই 2004। কোথায় এটা? এগুলো হচ্ছে ইসি বলতে? ইসি মানে অনলাইনে বার্থ সার্টিফিকেট যেটা। আচ্ছা, অনলাইনে বার্থ সার্টিফিকেট কোথা থেকে বের করে এগুলো? আমার জানা নেই। তারপরে আমি বলি, আপনার বার্থ সার্টিফিকেট ওর অনেক কিছু জানা আছে, দুনিয়ার সব কিছু জানে। কি হবে একটা মানুষ? ওর বার্থ সার্টিফিকেট তো আর আমি বানাবো না। ঠিক আছে, না এমন কিছু নাই।
হ্যাঁ, আচ্ছা বার্থ সার্টিফিকেট ভুল তাহলে ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দুটো, তোমার বার্থ সার্টিফিকেট দুটো হচ্ছে, প্রুফ করতে চান আপনি বলেন। এটা দিয়ে প্রুফ করতে চাই যে ডকুমেন্ট ফলসিফিকেশন তুমি আগেও করেছো। আগে করেছি আপনার মানে সাথে কি এটা তোমাকে বলতে চাচ্ছে যে কাবিন নামাটা যে তুমিই করেছো, সেটার পিছনে যুক্তিটা হচ্ছে এটা যে তোমার ডকুমেন্ট আলটিমেটলি তুমি এর আগেও ঠিক আছে, ফলসিফিকেশন করেছো। হ্যাঁ। এখন প্রাথমিক শিক্ষা, হ্যাঁ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জন্ম তারিখ হচ্ছে 1/7/2004, ঠিক আছে। এসএসসিতে জন্ম তারিখ হচ্ছে 15/9/2006, তার মানে ওর 4টা আপনি বার্থ সার্টিফিকেট পাইলেন। শুনেন, আমার যখন আমার সার্টিফিকেটে ভুলগুলো আসে তখন ওগুলো সংশোধন করা হয়েছে, কিন্তু আমার আপনার থেকে আপনার হাঁটুর বয়স তো আমার হয় না। আপনি যতই হিসাব করেন যাই করেন, একটা মানুষের বাংলাদেশে জাতির একটা কমন ডায়লগ আছে যে ওরা মজা করতে করতে জীবন পার করে, আর আমি এনআইডি কার্ডের আমাদের ভুল সংশোধন করতে করতে আমাদের দিন পার হচ্ছে, জীবন পার হচ্ছে। এটা একটা ডায়লগ থাকে আমাদের বাঙালিদের জন্য, আমাদের বাংলাদেশে। তো আমাদের একটা ভুল, এবং সে বার্থডে পালন করে হচ্ছে 15 সেপ্টেম্বরে। ওর একটা হচ্ছে জানুয়ারিতে 2004, একটা হচ্ছে জুলাইয়ে 2006, একটা হচ্ছে 15 সেপ্টেম্বর, সেটা হচ্ছে 2000 সালে। তার মানে হচ্ছে এতগুলো ডকুমেন্ট তো আমি করি। আমি জানি না, আমার বাপ মা আমার 14 গোষ্ঠীর কেউ জানে না যে তোমরা সার্টিফিকেট আপনি আমাকে বললেন, আমি জানি না। আচ্ছা মামুন, তোমার সাথে ওনার কত সালে পরিচয় হয়? ওনার সাথে আমার পরিচয় হয় 2022-এর দিকে। 2021-এর দিকে বলা আছে। আচ্ছা, তোমার সাথে ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোনো ঘটনা কি আছে? ভিডিও কি আছে? কখনো হয় নাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে, তুমি থাকো এটা। অবশ্যই অবশ্যই। এবং আপনি অন্য কথা বলতে থাকেন। এবং লায়লার ব্যাপারে, লায়লার মূল কথাটাই হচ্ছে যে এই ভিডিও দেখার পরেই সে তোমার প্রতি সিম্প্যাথি দেখায়, এবং তারপরে তোমার সম্পর্কে খোঁজ, মানে তুমি মানুষজনের কাছে গিয়ে সাহায্য চাইতা এবং তোমার ফ্যামিলিকে সেভ করার জন্য। তোমার ফ্যামিলি তোমার, কারণ তোমাকে র্যাব ধরে নিয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার ছিল। তোমাকে কিশোর গ্যাংয়ের, তোমার একটা গ্যাং ছিল, সেই গ্যাংটার নাম হচ্ছে কি যেন বললেন আপনি? 143 এরকম কোন একটা গ্যাং। এই ইনসিডেন্ট গুলো যখন, এই ইনসিডেন্ট একটু দেখি ইনসিডেন্ট আমাকে দেখান। এই যে আপনার সামনে যে বহুরূপী মহিলাটা বসে আছে, না মামুন রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে সবাইকে, প্লিজ। হ্যাঁ, একটু আমি একটু ভিডিওটা তোমার দেখো, ওটা তোমার ভিডিও। এটা তো তোমার ভিডিও মামুন। আরো আছে, আরো দেখাই। হ্যাঁ, এটা তো তোমার ভিডিও, চুল সাদা, চুল। তারপর এটা স্টোরি টাইম বলে আমাকে দেখান। হ্যাঁ, আমি না ওকে দেখাচ্ছি। এটা আমি বলি, বাইকের উপরে তোমাকে পেটাচ্ছে, হলুদ একটা বাইকের উপর তুমি বসা, তোমার মাথার চুল সাদা। এবার আমি বলি। হ্যাঁ, ও বলুক। হ্যাঁ, বলেন, বলো। একটা মিনিট, আমার ক্যামেরা রোল দিতে হবে, একটা মিনিট। জি ভাইয়া, এইখানে যে ঘটনাটা, এই ঘটনাটা নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি, অনেকগুলো ভিডিও আপলোড করছি। তো এটা তো বললাম এখানে আমি এখানে কি বলে একটা কিশোর গ্যাংয়ের কাছে আটকা পড়ে গেছিলাম, মানে তাদের ট্র্যাপে পড়ে গেছিলাম, বা তারা আমাকে হঠাৎ করে এসে আক্রমণ করছে। একদিন ফ্রাইডেতে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আমি দিয়াবাড়িতে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর একদম ওই যে রাজুক অ্যাপার্টমেন্ট গুলো আছে না, ওইখানে যাই, যে দেখলাম ওই জায়গায় অনেক বেশি মানুষ। তখন ওইখান থেকে আমি ইউটার্ন নিয়ে চলে আসতেছি। যখন চলে আসতেছি তখন কিছু ওই জায়গার কিশোর গ্যাং আছে, বা ওই জায়গার ফাতরা ছেলে পেলে আছে না, যারা নেশাগ্রস্ত থাকে, সময় উল্টাপাল্টা উশৃঙ্খল করে, ওদের যারা আমার গায়ে হাত তুলছে তাদেরকে নিয়ে আপনি যদি আইডেন্টিফাই করেন, তাদেরকে নিয়ে যদি আপনি যাচাই করেন, তাহলে দেখবেন উত্তরা শহরের মানে কিশোর গ্যাংদের মধ্যে এইরাই হচ্ছে মেইন ছেলে পেলেরা। হ্যাঁ, তখন আমি ওইখানে ঘুরতে গেছি, ঘোরার মধ্যে আমি ওইখানে ভিকটিম, আমি ওইখানে মানে আমি মাইর খেয়েছি, ওইখানে আমি জায়গায় নির্যাতনের শিকার হয়েছি। এখানে আমার রাইট আছে বিচার চাওয়ার, মানুষের কাছে বলার যে এখানে আমার কোনো দোষ নাই। এইখানে যে ওই যে লালান্টি বলতেছে যে আমি নাকি মেয়েদেরকে টিস করছি, এই জন্য আমাকে ওইখানে মারছে, এইটার প্রুফটা ওনাকে দিতে বলেন। এখানে যদি উনি এখানে প্রুফ দিতে পারে, তাহলে আমি জুতার মালা পরে পুরো বাংলাদেশে হাঁটবো। লায়লা বলেন, আপনি এই ভিডিও দেখে ওর প্রতি সিম্প্যাথাইজ হয়েছেন? এটা না, ও যে বললো যে এটা নিয়ে সে অনেক ভিডিও করেছিল যে তার হেল্প দরকার, এটা সেটা। এই ভিডিওর পরে কি তুমি জনগণের কাছে গিয়ে কোনো হেল্প চাইছো তোমার আম্মুকে সাথে করে নিয়ে? আমি কারো কাছে হেল্প নাই, এবং চাইছে, এটা অবশ্যই, এটা সবাই জানে।
আমি মানুষকে শুধু বলতাম যে আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি একটা জায়গায় ঘুরতে গেছি, এই যে আজকে এখানে আমি ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছি, এখানে ফাত্তা পোলাপাইন, ছাপড়ি পোলাপাইন, কিশোর গ্যাং আমাকে এসে অ্যাটাক করছে, এখানে আমি এখানে দোষ করি না, দোষ করছে ওরা। যদি বিচার করতে হবে ওদের করতে হবে, আমি বিচার চাইছি এখানে, আমি তো বিচার চাইতে পারি, তাই না? ডিবি অফিসে মুচলেকা দিয়েছিল নাকি? আচ্ছা ডিবি অফিস আমার নামে তুমি ব্যতীত এই পৃথিবীতে যদি একটা সিঙ্গেল আমি যদি বের করে দিতে পারি ইউটিউবে। হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ কিবরিয়া ভাই, হ্যাঁ উনি বের করে দিবে, ওনাকে বলেন বের করে দিতে। আমি আর বলি আগে, এই লেলা একমাত্র ব্যক্তি যার নাম থেকে আমার বিরুদ্ধে যতগুলো মামলা আসছে, এইটাই একমাত্র মামলা, এগুলোই একমাত্র মামলা। ও ব্যতীত আমার নামে একটা সাধারণ ডায়েরি আপনি পুরো বাংলাদেশের কোনো থানাতে পাবেন। আচ্ছা লাইলা তোমার নামে মামলা করছে কয়টা? তুমি বলছো 6টা। ও একটা করছে অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা, হ্যাঁ তারপর ধর্ষণের জিডি, তারপর আরেকটা ধর্ষণ মামলা, তারপর হচ্ছে মানহানি মামলা, তারপর হচ্ছে আরেকটা অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা, আর 2টা হচ্ছে হুমকি। ওকে নাকি আমি হুমকি দিছি যে মামলা তুলো, না হলে তোমাকে মেরে হবে, এটা করবো সেটা করবো, এগুলো নাকি বলছি। লাইলা তো বলছে তোমার নামে 3টা মামলা আছে সব মিলায়। ওই যে অনেকগুলা যেগুলা ও তো মিথ্যা মামলা করে, তো আপনার কি বলে মামলাবাজ একটা মানুষ। যাই হোক, মামলা 3টা না 6টা সেটা বড় কথা না, মামলা আছে তোমার নামে 3টা, সেটা উনি বলেছে, এটা হচ্ছে কথা। আপনি আর কোনো ভিডিও দেখাবেন? হ্যাঁ যেটা দেখেন, কোনটা? আমি ডিবি অফিসে মুচলেকা দিয়েছে সেটা বের করে দিচ্ছি। ডিবি অফিসে মুচলেকা দিয়েছে, এটা আরেকটা মানে। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। হ্যাঁ এবার আমি ওটা এক্সপ্লেন করবো, আগে ওখানে এই যে দেখো, চাকরি বাই করব তো চিনো রে দাও তুমি দেখতে পাবে স্ক্রিনে। এই যে ভিডিওগুলো, এই যে হ্যাঁ কত সালের এই ভিডিও? 3 বছর আগে। এটা সাদা কাগজ নামক একটা পত্রিকা। আচ্ছা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ওখানে গিয়ে কোনো একটা জনরোষের শিকার হয়েছে তোমরা, এই সাদা চুল দেখে হয়তো তোমাদের উপর কেউ অ্যাটাক করছে, টিকটক করতে গেছিল, এরকম কোনো কিছু কি? এরকমই আমি যখন ওইখানে আমাদের একটা মিলন মেলা করলাম, ওইখানে মিলন মেলা করার পর রংপুরের একটা কমিউনিটি ছিল, টিকটকের লাইকের একটা কমিউনিটি ছিল, যারা হচ্ছে ওইখানে একটা মিলন মেলার আয়োজন করছে, ওইখানে আমি গেস্ট ছিলাম। আমি ওইখানে যাওয়ার পর ওইখানে যে সিকিউরিটি গুলা ছিল, যারা ওইখানে কর্মরত ছিল, তাদের মধ্যে লোকাল কিছু মানুষ ছিল যারা হচ্ছে আমাকে ব্যর্থ করছিল, আমার চুল কালার করা কেন, এটা কেন সেটা কেন, আমরা মানে নানান ধরনের কথাবার্তা। আমার পছন্দ, আমার ফ্যাশন, আমি কিভাবে চলবো না চলবো এটা আমার ব্যক্তিগত বিষয়, আমার একটা স্বাধীনতা আছে। আমার চুল কালার করবো, আমি সাদা করবো, নীল করবো, যে কোনো কালার আমার যখন যেটা ভালো লাগবে। এখন আমার ফর্মাল ভালো লাগছে, আমি ফর্মাল রাখছি। আমার ভালো লাগবে ফ্যাশনেবল কালার করতে, আমি ফ্যাশনেবল কালার করবো, এটা আমার ব্যক্তির স্বাধীনতা। আমি কি কালার করবো না করবো এটার মধ্যে তো কেউ হস্তক্ষেপ করতে পারবে না আমার স্বাধীনতায়। এটা হচ্ছে প্রথম কথা। আমার সমাজে খারাপ প্রভাব ফেলবে আমার সেই ভিডিও, তো আমি এখন থেকে ভালো ভালো ভিডিও বানাবো, সমাজ যেন ভালো কাজে লাগে, যুব সমাজ যেন ভালো হয়, আমার ভিডিও দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এরকম ভিডিও আমি বানাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মতো আবার আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। আর অবশ্যই এবার আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো। লাইলা, কোন কারণে আপনি এই কিশোর ছেলেটি, দেখ কিশোর বলবো না কি বলবো, ওরে তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট শিক্ষণীয় ভিডিও কি দেখে আপনি ওর প্রেমে পড়ছেন? মানে কি, মানে যুক্তিটা কি আপনি আমাকে বলেন তো। ও না হয় আপনার প্রেমে পড়ছে, সেটার পিছনে আপনি 1 ঘন্টা যুক্তি দেখাইলেন। আমার প্রেমে পড়ার কি কারণ? যুক্তি আপনি আমাকে একটা বলেন। না, যুক্তি হতে পারে যে ওর একটা ইন্টারেস্ট আছে, আপনি যেটা বললেন ব্যাড ইন্টারেস্ট, সেটা আছে কিনা নাই সেটা নিয়ে বিতর্ক অন্য হতে পারে। আপনার ইন্টারেস্ট কি? আমি তো এটা খুঁজে পাইতেছি না। আমি এগুলো তো আমি তখন এই ছেলেটা কি আচ্ছা, মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে। মানে লাইলা, মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো। সরি, তোমাকে আন্ডারমিন করতেছি না আমি, হ্যাঁ আমার জায়গা থেকে প্রশ্ন করাটা উচিত। মানে এর কি দেখা লাইলা, এর কি দেখা আমারে বলেন জাস্ট। ঠিক আছে, তুমি এই বস্তির ছেলের জন্য কেন এত পাগল হয়েছো? কেন তুমি মামলার পর মামলা দিয়ে তাকে আটকে রাখতেছো? মামলা দিয়ে কেউ আটকায় রাখে না, ডেফিনেটলি মামলা কেউ আটকায় দেওয়ার জন্য দিয়েছে। আচ্ছা, এই মুসলেখার ব্যাপারে আমি একটু যতটুকু বলি, আমি যদি ভুল না করে থাকি, এই সময় শুধু ও না, আরো অনেকেই মুসলেখা দিছিল, কারণ ওই সময়টা কিন্তু এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। নেন আপনি একটু, এটা নিয়ে তো সে কান্নাকাটি করছিল ফেসবুকে, যেটা আমি বলছিলাম আমার কাছে এসেছে। আমার তো অত ডেপথে যাওয়ার দরকার নেই। বসে আছে
উনি এতটা হিটলার, এতটা বুদ্ধিমান, যা আপনার আমি এক্সপ্লেইন করতে পারবো না কোনোভাবেই। উনি 5 বছর 6 বছর 7 বছর আগের ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছে। এই জিনিসগুলো যখন আমাদের দেশে নর্মাল তখন চলতেছিল, কারণ ওই সময় অনেক একটা হাইপ মারামারি এগুলো চলতেছিল। হ্যাঁ, ও ছাড়া আরো অনেকেই দিয়েছে কিন্তু। হ্যাঁ, বাট আমি তো বলছি যে আমি তো ওকে দোষী করছি না, আমার মায়া হয়েছে কেন সেটাই আমি বলেছি। শুধু ওর প্রতি কেন, তাহলে আরো তো অনেকের প্রতি আরো হয়। কারো ভিডিও আসেনি আমার সামনে। কেন আর কেন কার কার প্রতি আসবে না কেন তোমার? আচ্ছা ঠিক আছে প্রিন্স, আমরা একটু থাকো তুমি লাইনে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। অনেকগুলো বিষয় আসছে যেগুলো তুমি ভিডিও দেখে নিও, সেগুলো নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন আমার ওনার কাছে ছিল। এখন আপনার যে কোনো প্রশ্ন থাকবে আপনি ডাইরেক্ট আমাকে কল দিবেন, আমি সবকিছু প্রুফ আপনাকে না দিতে পারবো। আর লাগবে না বাবা, অনেক হয়েছে আজকে সারা রাত ধরে, তাহলে আমার এগুলো নিয়ে বসে থাকতে হবে। আই নিড টু গো হোম। বাট আমি যেটা চাই, এবং জি। সেও যেহেতু আপনার সাথে লাইলা একটু ডান দিকে আসেন। সেও যেহেতু হ্যাঁ। লাইনে আছে আপনার হ্যাঁ, সাথে, হ্যাঁ, বলেন বলেন। আমি চাই যে তার যদি পয়েন্ট থাকে যেটাতে সে পার্সোনালি হি ওয়াজ কি বলবো, তার সাথে ইনজাস্টিস করা হয়েছে, সেটা সে বাই ল যেতে পারে বা ফ্যামিলিগত ভাবে যেতে পারে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এবং উনি এবং আপনি আজকে যে কথা বললাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এটাই যেন দি এন্ড হয়। এটা আপনার জায়গা থেকে এন্ড হতে পারে, বা ওর জায়গা থেকে করবে কি করবে না সেটা তো ওর বিষয়। আমি বলছি যে আমার এটা চাওয়া। আচ্ছা, আপনাদের পুরো জিনিসটাই এন্ড হইতে পারে না? হ্যাঁ, কেন হতে পারে না? ধরেন ও যেটা চাইতেছে যে আপনিও লাইফে থাকবেন না, আপনিও চাচ্ছেন যে আমি তো লাইফে life এ নাই। কেউই নাই। আমি নাই। এখন আপনি এই যে মামলা টামলার বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি শেষ করে দিতে পারেন না? ওকে মামলার বিষয়ে মামলা তো- তুলে নিতে পারেন না? মামলার বিষয়ে তো অলরেডি আমরা সাবমিট করে দিয়ে এসেছি। জিজ্ঞেস করেন, আপোষনামাটা দেখাতে বলেন। আপোষনামা আছে, ওর কাছে আপোষনামা আছে। সাবমিট করেছে প্রিন্স? হ্যাঁ, সাবমিট করেনি, তুমি দেখাও, তুমি কাগজটা ও দেখাও। submit করেনি। ও আপোষনামা রেডি করে নিয়ে গেছে, কিন্তু ওর লয়ার বলতেছে যে তোমরা আগে অ্যাপ্লিকেশন করো, তোমরা আগে কথা বলো, তোমরা পেয়ার দাও, তোমরা চাও, তারপর আমরা দিব। আমি বলছি কেন আপনারা যেহেতু অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন, কাগজ রেডি করে আসছেন, আমার লয়াররা কেন কাজ করবে? আপোষনামা তো আপনাদের দিক থেকে তৈরি হয়েছে, আপনারা পেশ করেন আদালতে, আপনারা বলেন। আমাকে এসে বলতেছে যে আমরা পেশ করতে পারবো না, আগে তোমরা চাও আর আগে তোমরা বলো আদালতে। না কিন্তু প্রিন্স এটা কি তোমার লয়ার তোমাকে শিখাই দিছে নাকি তুমি নিজে নিজে বলছো? না আমি নিজে নিজে বললাম। না কিন্তু কথা হচ্ছে প্রিন্স, এটা আমি জানি না এটা তুমি রাইট বলছো না রং বলছো। লয়ারদের একটা ভাষা আছে, আইনের একটা ভাষা আছে। এখন তোমার ওনার লয়ার যদি এটা বলে থাকে, তুমি তোমার লয়ারকে দিয়ে তুমি তাদের সাথে কথা বলাও, তো তুমি নিজে নিজে কিছু বলতে গেছো কেন সেখানে? এটা তো বলা তোমার উচিত হয় নাই। আমি কাউকে কিছু বলি নাই তো। বাট আমি তো সাইন করেছি, জিজ্ঞেস করেন। কারণ উনি যেটা বলতেছে উনি আপোষ করতে চাচ্ছে, সো তাহলে তারপর কোনো কথাই থাকে না। আপনি কি আপোষ করতে চাচ্ছেন? করে আমি সাইন করে দিয়ে এসেছি। না শুনেন লাইলা, তাহলে আমরা বড় মিলনে চলে আসবো আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আপনি ওকে আপনার মামলা থেকে মুক্তি দিতে চাচ্ছেন কিনা এটা বলেন। অবশ্যই, আমি তো সেটার জন্য গিয়েছিলাম, কিন্তু সেটা আমি মুক্তি দিতে যাওয়ার আচ্ছা হয়নি, ধরেন এখানে একটা ভুল হয়ে গেছে, এখন ভুল হয়ে না এই জায়গায় যায় না, এই জায়গায় যায় না, ভুল কেন হবে না? দেয়ার আর লটস অফ ইরর আপনার সাইড থেকে ওর সাইড থেকে আছে, কিন্তু আমি যেহেতু ওকে ফিজিক্যালি হিট করতে যাচ্ছি না, বারবার বাসার ভিতরে এমন সিচুয়েশন করতে যাচ্ছি না, এরকম শোনা যায় না, এরকম গালাগালি দিচ্ছে। লাইলা এই জায়গাতে যায়নি না, যখন একটা জিনিস এন্ড হয়ে গেছে তখন আর পিছনে যায় না। তাহলে এন্ড হয়ে গেলে সেটা ওই যেদিন সাইন করে দিয়ে এসেছি ওই দিনই এন্ড হওয়া উচিত ছিল। তখন ওই জায়গা জমি ফ্ল্যাট এগুলোর জন্য আপনি এখনো তার খুব ধরে রাখছেন। আপনি ও ধরেন ও প্রসিডিউরটা ভুল করছে। হ্যাঁ, ও তো প্রসিডিউর করেনি, এটা তো ওর লয়ার করেছে, আমার লয়ার করেছে। সেখানে আমার ওর যেটা সাইন করার কথা আমি সাইন করেছি, হি সাইন, সাক্ষীরা সাইন করে দিয়েছে। বাস। ঠিক আছে, তাহলে এখন এরপরে যদি আপোষনামাতে যদি আপনার ফার্দার একটা স্টেপ নিতে হয়, আপনি সেটা করে দেন ওকে, যদি আপনার করার ইচ্ছা থাকে। সেটা আমি তো এখন তো তখন তো করার ইচ্ছাই ছিল না, এখন নাই। কেন আমি করব? এখন নাই। এই জিনিসের পরে কি হবে? একটার পর একটা ক্রাইম করতে থাকবে, আর একটা না তাহলে আপনি তখন বলবেন যে আপনি কেন ছাড় দিলেন? না মামুন, তুমিও তাহলে বলো যে আজকের পর থেকে তুমি লায়লাকে নিয়ে আর কখনো কোনোদিন কোনো কিছু করবা না, সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের, এবং তার বাসায় যাবা না, তোমাদের সম্পর্ক শেষ, আজকের পর থেকে আর কোনো কিছু হবে না। তুমি বলো, তাহলে তো তোমাকে আপোষ করে দেখ। আপনি এটাই চাচ্ছেন? আমি এখন আর চাচ্ছি না তো। এখন আমি কি তো চাচ্ছেন? চেয়েছিলাম, আমি চেয়েছি যে সে আমার সাথে ইনজাস্টিস করেছে, সেটা বাই ল হবে। দাঁড়াও ওয়েট হ্যাঁ, সেটা বাই ল হবে। হ্যাঁ। কারণ আমি যেখানে না আপনি sign- আপোষ করেছেন না অলরেডি। না, আমার কথা হচ্ছে আমি যেখানে সাইন করে দিয়ে এসেছি, হ্যাঁ। তারপরে তোমার বাসায় এসে বলা উচিত ছিল না যে 5-5টা মামলা আছে, তুমি একটাও তুলবে না, এবং সেখানে আমাকে যে ধরনের ইচ্ছা সেই ধরনের ইচ্ছা গালাগালি করা, সেটা তো দরকার ছিল না। সেটা আমাকে সে পার্সোনালি বসতে বলতে, লায়লা, তার মা বাবাকে দিয়ে বলা। লায়লা যেখানে সম্পর্কটা শেষ হচ্ছে, ধরেন আপনি একটা অঙ্ক করে আসছেন, রেজাল্ট ইজ জিরো, সম্পর্ক একটা ক্রিমিনালের সাথে আমার কোনো সম্পর্ক থাকার তো কোনো দরকার আপনি ওই জায়গাটা যেন না। একটা চোর যখন আমার কাছে চুরি করে নিয়ে যায় তার সাথে কি আমার সম্পর্ক থাকে? বা একটা ছিনতাইকারী যখন আমার ছিনতাই করে নিয়ে যায় তখন কি তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে? আমি একবার মাফ করব, 2বার মাফ করব, 4-4বার মাফ করব, 5বার এবার তো আমি আর মাফ করব না। আপনি আপোষ করতে রাজি আছেন তো? আমি তো করে দিয়েছি already। না, আপোষ করে দেওয়ার পরে ধরেন আপোষটা কোনো কারণে হয় নাই, না, সেটা হয়নি সেটা না, সেটা টাইম নিয়েছে।
প্রসেস অনুযায়ী আগাচ্ছে। এখন কিন্তু ধরেন তারপরে যেটা আপনার করে আসছে আরেকটা সেটা তো- স্টেপ নিলেই জিনিসটা হয়ে যাবে। না না, সেটা তারপরে তো তার এটা করা উচিত ছিল না। সে যেটা করে আসছে সেটা কি করা উচিত ছিল? আপনার আপনার কি মনে হয়? না, না। আমার বাসায় যে এই যে একটা সো তো আপনি তাহলে এখন আইন স্টেপে আমি আইনের জায়গায় তো থাকবো, কেন সেটা তাহলে আপনি আপোষ করতে চাচ্ছেন না? আমাকে অচেতন করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করবেন আর আমাকে বলবেন যে আমি মামলা তুলবো না, তুই কি করবি করে নে। হ্যাঁ, আপনার রুমের মধ্যে রেখে ওই টাইমটাতে আমি দেশবাসীকে বলবো না যে আমি এই মহিলার দ্বারা আসলে একটা কি বলে প্রতারণার শিকার হচ্ছে, এই মহিলার ট্র্যাপের মধ্যে আমি আটকেছি, এটা আমি বলবো না মানুষের কাছে? মানুষের কাছে বলে কি হবে? মানুষ কি বিচার করবে? আপনি তো বলছেন না, এই যে দেখছেন মানুষ বিচার করবে না আসলে, আপনি তো- সেটা আপনি তো আপনি বলছেন। সেটা তো ও, আমরা আচ্ছা সেটা কিন্তু আচ্ছা মামুন, তুমি ধরো এরকম একটা ঘটনায় যে লাইভে আসলা, এর আগে কি কখনো এরকম ঘটনায় তোমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে লাইভে আসছিলা? জীবনেও কখনো লাইভ আসিনি, আর জীবনে ওকে নিয়ে একটা ব্যাড সাউন্ড আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখাতে পারবেন না, ওকে নিয়ে আমি করছি। কারণ এইবার করার আপনি কারণ ডিফেন্ড হচ্ছে করতে চান ও এটা আমাকে কোন বক্তব্যের? ওর সাথে না, লাইভে আসার বিষয়টা কিন্তু আপনি ফার্স্ট। লাইভে আসার কথা বলি, আমি যখন ফার্স্ট লাইভে এসেছি তখন আমি এবং মামুন দুজনেই অ্যাডমিট করেছি যে আমাদের এটা ভুল হয়ে গেছে, এবং এইটা পার্সোনাল ব্যাপারটা আমরা আর সোশ্যাল মিডিয়াতে আনবো না। কিন্তু দেখা গেছে সে বারবার পার্সোনাল ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে। একটু বলি কি ভাই, আমি একটু কথা বলি, আমি যখন প্রেস কনফারেন্স করলাম 3 মার্চ হচ্ছে মাসুদ ভাইয়ের বার্থডেতে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম। ও আমাকে বললো যে আগামীকাল আমরা প্রেস কনফারেন্স করবো, তুমি সরি বলবো, আমি সরি বলবো, এতটুকুই থাকবে, আমাদের কোনো কমিটমেন্ট নেই, আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আমরা শুভাকাঙ্ক্ষী কোলাবোরেশন পার্টনার। এটা কিন্তু তারপরের দিন আমরা 4 মার্চ 2025 সালে আমার প্রিন্স কার্ড সেলুনে দাঁড়ায় কয়েকশো প্রেস নিয়ে আমরা সবার সামনে বলছি যে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, আর আমরা শুধুমাত্রই শুভাকাঙ্ক্ষী একে অপরের, যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা কন্টেন্ট করব, না হলে আমরা করবো না। এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করতেছে যে আমরা কন্টেন্ট করবো কিনা করবো না, কিন্তু ওর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক ঠিক আছে, তাহলে আমি বলি, সে যে এর মাঝখানে জয়পুরহাটে গেল, যশোরে গেল, নরসিংদী গেল, আমার গাড়ি নিয়ে কেন গেল? আপনি জিজ্ঞেস করেন তো, এই 3টা জায়গায় যে গেল আমার গাড়ি নিয়ে কেন গেল? এবং কক্সবাজারে যাওয়ার জন্য আমার গাড়ি নিতে আসছিল, কেন আসছিল? তুমি লাইলার গাড়ি নিয়ে কেন গেলা? এই কমিটমেন্টের পরে লাইলার গাড়ি কেন ইউজ করছো? ওনার গাড়ি কি আমি জোর করে নিয়ে গেছি? ওনাকে বলেন তো, জিজ্ঞাসা করেন। না, জোর তো করে ডেফিনেটলি না, এসে চেয়েছে, বলেছে যে লাগবে। এই কথা প্রশ্ন করে প্রশ্নের মাঝখানে কথা বললে কিভাবে হবে? তোমার বিএমডব্লিউ কি হয়েছে বলো? আমার বিএমডব্লিউ ওর বাসার নিচে রেখে তারপর ওর এক্সিও নিয়ে গেছি। কেন? তোমার সাথে তো আমার কোনো পার্সোনাল রিলেশনই নাই। পার্সোনাল যদি রিলেশনই না থাকে তাহলে তুমি কেন আসছো আমার কাছে গাড়ি নিতে? মানে কথা হচ্ছে লাইলা, প্রিন্স, এটা ওর হোপ ক্রিয়েট হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন ওর বাসায় আপনি ওই ধরনের কমিটমেন্ট কথাবার্তা বলার পরে, তুমি যখন ওকে বলছো তোমার সাথে আমার কোলাবোরেশন পার্টনার, তারপরে যখন তুমি একজন মানুষের পার্সোনাল গাড়ি ইউজ করতেছো, তখন কিন্তু আলটিমেটলি তার অপোজিট পার্টনারের কাছে হোপ ক্রিয়েট হতে পারে যে না, আমার প্রিন্স বোধহয় আবার আগের মতো হয়ে গেছে। সো সিম্পল এটা কিন্তু। এখন কথা হচ্ছে আপনার প্রিন্স কি আসলে এটা বুঝে? আপনি যেটা বুঝলেন আপনার জায়গা থেকে, আপনার প্রিন্স তো এটা বুঝতেছে না, এটা তো আপনার বোঝা উচিত। ও আমার প্রিন্স নাই এখন। আপনার প্রিন্স ও কোনো কালেই ছিল না শুরু থেকেই। আপনি থেকেই ছিল না, এটা আপনি ইউর রাইট, আমার বুঝার ভুল হয়েছে, বিকজ ইটস মাই মিস্টেক। ও কোনোদিনও আমার প্রিন্স ছিল না আসলে। ও যেটা ছিল ও ওর পারপাসে এসেছে। আচ্ছা, না ঠিক আছে, শোনো, এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয় আমি একটু আসতে চাই শেষ করে। না দাঁড়াও, না এরকম ভাবে, হোয়াট এভার শি ইজ ভেরি রেসপেক্টেড টু মি। হাত কাটার বিষয়টা কেন আসলো বলেন তো? কেন হাত কাটতে হবে? কেন জিজ্ঞাসা করেন? শুধু হাত কাটা না, আরো অনেক সিনারি হয়েছে। আমি বলেছি তো, টর্চারের পর্যায়ে এমন হয়েছে সে আমাকে রেল লাইনের মাঝখানেও নিয়ে যে সে বাদ দেন, আপনি কেন কাটছেন আপনার হাত? এটা তো ওই সিচুয়েশনের মধ্যেই, যে এমন সিচুয়েশনে নিয়ে গেছে, অনেকগুলো হাত কাটা, অনেকগুলো হাত কাটা সে নিয়ে গেছে রেল লাইনে। এটা কি 4 বছরেই? এটা 4 বছর নাকি আগের সম্পর্কগুলোর সময়টা এরকম? আচ্ছা, আমি জাস্ট এই হাত কাটার বিষয়ে একটু বলতে চাই। এই হাত কাটা কিন্তু একমাত্র লাইলার না, এটা অনেকের আছে বাংলাদেশে। এটা কেন করেন কি? আমি এটা বাদ দিলাম, প্রিন্সের কথা বাদ দিলাম। মানে ওই সময় এক মিনিট প্রিন্স, আমি একটু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতেছি। মানে ওই সময় মেন্টাল ফিলটা কি হয়? মেন্টাল ফিলটা তখন মনে হয় কি যে এই দুনিয়াতে কতটুকু, মানে আপনি কতটুকু লিমিটটা ক্রস করলে আপনি নিজের হাতে নিজে হার্ট করতে পারেন। মানে তখন আপনার কোনো লিমিট নাই, যে পেইনের লিমিটটা নাই, যে পেইন, মানে ওই সময়টাতে কি ফিলটা কি থাকে? আমার এই ফিলিংসটা ওরকম যে এই মুহূর্তে মানে আমি আর বাঁচতে চাচ্ছি না। মানে আমি এরকম বেশ কয়েকজনকে ইন্টারভিউ করেছিলাম, সেখানে আমি একটা এরকম পেয়েছি। সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা আজকের এপিসোডটা অনেকেই দেখবেন আমি জানি। অনেকে আমাকে যেটা বলেছে যে মানে শরীরের ভিতরে যখন ব্লাডগুলো বের হয়ে যায় তখন মনে হয় শরীরের ভিতর থেকে পেইনগুলো বের হয়ে যাচ্ছে, এরকম ফিল লাগে। বাট ইট ইজ কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং।
ওকে তো ব্ল্যাক, এগুলো দিয়ে তো কোনো ব্ল্যাকমেলিংই হয়নি যে আমার কাছ থেকে এত কিছু নিয়ে গেছে, তার কাছ থেকে আমি ব্ল্যাকমেলিং করে কি পেয়েছি? আমি কি তাকে আটকে রেখেছি? সুইসাইড অ্যাটেম্প্ট করা, সুইসাইড হাত কেটে ফেলা, তুমি না আসলে আমি মরে যাবো, না না না, এগুলো এটা তুমি ব্ল্যাকমেলিং। না আসলে মরে যাবোর জন্য না, এটা তুমি না আসলে আমি মরে যাবো। বিষ খাইছিল নাকি? বিষ টিষ খাইছিল? না, কোনোদিনও খাইনি। অনেকবার খাইছে? না, কোনোদিনও খাইনি, কোনোদিনও খাইনি, কোনোদিনও না। তাহলে শুনতেন আপনি, এটা কোনোদিনও খাইনি। এটা বললাম না যে এটা এমন এক পর্যায়ে সে যখন ড্রাগস নিয়ে থাকে সে পাগল হয়ে যায়, সে দুনিয়া হয়ে যায়। সে আমাকে রেল লাইনের কি ধরনের ড্রাগস নাই মামুন বলেন আপনি? মামুন তো সবই খায়। আমি দেখাবো আপনাকে, যে খেয়ে সে কানতে কানতে ভিডিও, এটা দেখালে তো সে বলবে যে এটা তো আসলে অন্য কিছু। খেয়ে কানতে কানতে সে ভিডিও করতেছে, সে ওই দুনিয়াতে নাই। এটা আপনি বিয়ের আগে, বিয়ে নিয়ে কি না, এটা বলবেন, বিয়ে হয়েছে কিনা সম্পর্কের আগে জানতেন না আপনি? না। তো যে ছেলেকে আপনি দেখলেন এরকম একটা সাদা সুদা চুল নিয়ে মায়ের মুড় খাচ্ছে জনগণের, আমি একটা কথা তাকে বলি, আপনি কি আমি কিছুই বললাম মনে তো, করলেন না? ওর যখন আমি